সালেমের বাবার এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার রাতে সেই ছোট্ট এতিম শিশুটির জীবনের সব কিছু বদলে গিয়েছিল। মাটির ঘরগুলোর ছাদের উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছিল এবং সরু গলিগুলোর মাঝখান দিয়ে শোঁ শোঁ শব্দ করছিল, যেন সেই বাতাসও সালেমের সাথে এই বিপদে কান্না করছিল। চাঁদটি ছিল অর্ধেক খণ্ডিত, যা সালেমের ভেঙে যাওয়া হৃদয়ের মতোই লাগছিল। ওদিকে মানুষ তাদের দরজার সামনে দাঁড়িয়ে ব্যবসায়ী জাইদ বিন রাশিদের মৃত্যু নিয়ে ফিসফাস করছিল, যিনি শহরে তার সততা, দয়া এবং অভাবের দিনগুলোতেও মুখে লেগে থাকা হাসির জন্য পরিচিত ছিলেন। সালেমের বয়স তখন 12 বছর। সে ছিল কৃষকায় দেহের অধিকারী, কিন্তু তার চোখ দুটোতে ছিল বয়সের তুলনায় অনেক বেশি বুদ্ধি এবং এক পবিত্র হৃদয়, যা সে তার বাবা মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল। সে তার বাবার বিছানার পাশে দাঁড়িয়েছিল যখন বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। সে তার বাবার কাপা হাতটি ধরেছিল, আর তার জীবনের সব দরজা যেন একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। বাবা তার ছেলের কানে কানে এমন কিছু কথা বলে গিয়েছিলেন যা শোনা যায় কিন্তু ভোলা যায় না। বাবা, দুনিয়া যদি তোমার জন্য সংকীর্ণ হয়ে যায়, তবে সততাকে আঁকড়ে ধরো, কারণ সততা এমন এক পথ যা তার পথিককে কখনো হারিয়ে যেতে দেয় না। এরপর তিনি শান্ত হলেন এবং সেই হৃদয়টি থেমে গেল, যা নিজের চিন্তার আগে সবসময় মানুষের চিন্তা করত। সেই রাতটি ছিল এমন এক যাত্রার শুরু যা সালেম কখনো কল্পনাও করেনি। বাবার দাফন শেষ হতে না হতেই চাচা মাহমুদের আসল চেহারা বেরিয়ে এলো। মাহমুদ ছিল অত্যন্ত কঠোর হৃদয়ের মানুষ। লোভ আর অন্যায়ের পথে চলাই ছিল তার স্বভাব। বাজারের কেউ তাকে পছন্দ করত না, না তার চরিত্রের জন্য, না তার আচরণের জন্য, কিন্তু তার অনিষ্ট থেকে বাঁচতে সবাই তাকে এড়িয়ে চলত। শোক পালনের 3 দিন পরেই মাহমুদ সেই বড় বাড়ির দরজায় করাঘাত করল, যেখানে সালেম ও তার বাবা থাকত। সে আত্মীয়তার নজরে দেখার বদলে লোভী নজরে বাড়িটি খুঁটিয়ে দেখতে লাগল। আসবাবপত্রের দিকে ইশারা করে দম্ভের সাথে বলল, আজ থেকে এই বাড়ির সব কিছু আমার। তোর বাবা মারা যাওয়ার সময় অনেক ঋণ রেখে গেছে, যা আমাকে শোধ করতে হবে। সালেম ভয়ে ভয়ে ক্ষীণ কণ্ঠে বলল, কিন্তু বাবা বলেছিলেন এই বাড়িটি আমার এবং সব কিছু আমাদেরই থাকবে। মাহমুদ বিদ্রুপের হাসি হেসে বলল, তোর বাবা বলেছিল, আর তোর বাবা তো মরে গেছে রে ছোকরা, এখন আমিই তোর অভিভাবক। সে সালেমের কাছে এসে তার ভারী হাতটি সালেমের কাঁধে রেখে ধূর্ত স্বরে বলল, পুরুষদের বাড়িতে এতিমদের কোনো জায়গা নেই। এরপর সে তাকে দরজার দিকে এত জোরে ধাক্কা দিল যা সালেম আশা করেনি। মনে হচ্ছিল সে কোনো মানুষকে নয়, বরং পাথরকে ধাক্কা দিচ্ছে। সালেম দরজার চৌকাঠটি ধরে ফেলল, যাতে সে পড়ে না যায়, কিন্তু তার দেহের আগে তার আত্মসম্মান ধুলোয় মিশে গিয়েছিল। চাচা তাকে বের করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল, আর সেই সাথে নিরাপত্তা ও মমতার একটি পুরো জগৎ বন্ধ হয়ে গেল। সালেমের কাছে শুধু তার সাধারণ পোশাকটি আর একটি ছোট থলি ছিল, যাতে একটি দিরহাম রাখা ছিল। তার মা মৃত্যুর আগে এটি লুকিয়ে রেখে তাকে বলেছিলেন, বাবা, এটিই হবে তোমার খরচের শেষ সম্বল, কারণ এটিই একদিন তোমাকে জীবনে ফিরিয়ে আনবে। সেই দিরহামটি কয়েক বছর পর শহরের সবচেয়ে অদ্ভুত ভাগ্যের চাবিকাঠি হতে যাচ্ছিল। রাস্তায় কাটানো প্রথম রাতে সালেম তার নিজের বাড়ির দেয়াল ঘেঁষে বসে নিঃশব্দে কাঁদছিল। সূর্য ডুবে যাচ্ছিল, আর মানুষ তাদের ঘরে ফিরছিল, অথচ তার কোনো ঘর নেই, আপনজন নেই, কিছুই নেই। সে প্রতিবেশীদের দরজায় করাঘাত করার সাহস পেল না, কারণ সে জানত চাচা মাহমুদ তার বাবার নামে অনেক মিথ্যা ছড়িয়েছে এবং মানুষ মাহমুদের মতো লোকের বিরুদ্ধাচারণ করতে ভয় পায়। তা সত্ত্বেও সালেম তাকে ঘৃণা করেনি। ঘৃণা করার মতো বয়স তার তখনও হয়নি। রাতের হিমেল হাওয়া তার ঘন চুলগুলোকে এলোমেলো করে দিচ্ছিল, কিন্তু তার মন শান্ত হচ্ছিল না। সে কেবলই ভাবছিল, বাবা, এখন আমি কি করব? সেই রাতে সে মাটির ওপর কুঁকড়ে শুয়ে রইল আর দিরহামটি মাথার নিচে রাখল, যেন দুনিয়ার শেষ সম্বলটুকুও কেউ চুরি করতে না পারে। কিন্তু রাতের কঠোরতা সত্ত্বেও সালেম জানত না যে এটিই ছিল মাথা গোজার ঠাঁই ছাড়া তার শেষ রাত। পরদিন দুপুরবেলা সালেম শহরের বাজারে ছোটখাটো কোনো কাজের খোঁজে ঘুরছিল। বাজার ছিল লোকে লোকারণ্য। বিক্রেতাদের হাঁকডাক, কুলি মজুরদের পায়ের শব্দ, ধুলোর সাথে মেশা মশলার ঘ্রাণ আর পশু পাখির চিৎকার। সালেম উসমান নামে এক পরিচিত ব্যবসায়ীর বড় দোকানের সামনে গিয়ে দাঁড়াল। লাজুক কণ্ঠে বলল, হুজুর, কোনো কাজ কি হবে? যে কোনো কাজ, মাল বহন করা, পরিষ্কার করা বা গোছানো। আমি শুধু পেটের ক্ষুধা মেটানোর জন্য কিছু চাচ্ছি। উসমান তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন এবং জরাজীর্ণ পোশাকে এক এতিম বালক ছাড়া আর কিছুই পেলেন না। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, এখানে কাজ শুধু পুরুষদের জন্য। যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও। সালেম মাথা নিচু করে নিল, কিন্তু সে হাল ছাড়ল না।
দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দোকানেও গেল, কিন্তু প্রতিবারই প্রত্যাখ্যাত হল। মানুষ চাচা মাহমুদের রাগের ভয় পেত, তাই তার তাড়িয়ে দেওয়া ভাতিজাকে কেউ কাজ দিতে চাইল না। সূর্যাস্তের সময় সালেম বাজারের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, যদি রিজিক মানুষের হাতে থাকত তবে আমি ধ্বংস হয়ে যেতাম, কিন্তু রিজিক তো তোমার হাতে হে প্রভু, তাই আমি তোমার কাছে পৌঁছে যাব। যখন সে ভাবছিল দ্বিতীয় রাতটি না খেয়ে কিভাবে কাটবে, তখন এক খাটো ও বলিষ্ঠ লোক দড়ি দিয়ে খেজুর বোঝাই একটি ঠেলাগাড়ি তার কাছে এলো। লোকটি বলল, এই যে খোকা, কাজ খুঁজছ? সালিম দ্রুত তার দিকে ফিরে তাকালো। মনে হলো লোকটির কথা তাকে হতাশার সমুদ্র থেকে টেনে তুলল। সে আকুল হয়ে বলল, হ্যাঁ, আমি যে কোনো কাজ করব। লোকটি হেসে বলল, আমার নাম সাঈদ কুলি। আমার একজনকে সাহায্য করার দরকার, তবে শর্ত হলো তোমাকে শক্তিশালী এবং সত্যবাদী হতে হবে। সালেম দ্বিধাহীনভাবে উত্তর দিল, সততাই একমাত্র জিনিস যা আমার আছে। সাঈদ হেসে সালেমের কাঁধে হাত রেখে বলল, তাহলে চলো আমার সাথে, আমরা তোমাকে একজন আসল মানুষ বানিয়ে ছাড়ব। সাঈদের সাথে বাজারে কাজ শুরু করল সালেম। সে মালামাল বহন করত, মানুষকে সাহায্য করত, আর রোদ বৃষ্টির তরোয়া না করে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজ নিয়ে ছুটত। ছোট হলেও তার শক্তি দিনে দিনে বাড়ছিল, আর তার সাথে বাড়ছিল মনের জেদ। কিন্তু বাজার মোটেও দয়ালু জায়গা ছিল না। ধনী ব্যবসায়ীদের ছেলেরা তাকে উপহাস করে ডাকত, ওরে এতিম, বিতাড়িত, এক দিরহামের মালিক। সালেম সব শুনত, কিন্তু চুপ থাকত। সে দুর্বল বলে নয়, বরং সে জানত উপহাসের উত্তর দিলে নিজের সময় আর সম্মান দুই নষ্ট হয়। একদিন যখন সে গমের এক ভারী বস্তা বইছিল, তখন কয়েকজন ধনী ঘরের ছেলে তার সামনে ধুলোই ভরা একটি ব্যাগ খুলে তার উপর সব ঢেলে দিল। তারা হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ল। সালেম ধুলোমাখা অবস্থায় দাঁড়িয়ে রইল। তার চুল, মুখ, কাপড় সব ধুলোয় ধূসর হয়ে গেল, কিন্তু সে কাঁদল না। সে বস্তাটি কাঁধে তুলে নিয়ে এগিয়ে চলল। বড় ব্যবসায়ী সোহাই বেটি দেখে কাছে এলেন এবং মুগ্ধ হয়ে বললেন, দেখছি তোমার মনটা খুব শক্তলে বাবা, উপহাসে তুমি টলো না, আর অপমানে মাথা নোয়াও না। সালেম তার দিকে তাকিয়ে বলল, আমার বাবা শিখিয়েছেন যে মানুষকে তার পোশাক দিয়ে নয়, তার ধৈর্য ও দৃঢ়তা দিয়ে বিচার করা হয়। সোহাইব সম্মানে মাথা নেড়ে বললেন, কাজ চালিয়ে যাও, তোমার মতো ছেলেরাই একদিন বড় কিছু হবে। সালেম জানত না যে এই কথাটি একদিন ভবিষ্যৎবাণী হয়ে দাঁড়াবে। সালেমের জীবন পুরোপুরি বদলে দেওয়ার দিনটি ছিল এমনই এক ব্যস্ত সকাল। সালেম আবু নাদির নামে এক বিখ্যাত ব্যবসায়ীর দোকানের পাশে মাটিতে একটি ছোট থলি পড়ে থাকতে দেখল। সে নিচু হয়ে সেটি তুলে নিল এবং খুলে দেখল তাতে অনেক স্বর্ণমুদ্রা। তার বুক ধরফর করতে লাগল। জীবনে কখনো সে এত সম্পদ দেখেনি। সে চারদিকে তাকালো, কেউ জানে না সে এটি পেয়েছে, এবং কেউ জানবেও না যদি সে এটি নিজের কাছে রেখে দেয়। কিন্তু তখনই তার স্মৃতিতে বাবার কথা ভেসে এলো, দুনিয়া যদি তোমার জন্য সংকীর্ণ হয়ে যায়, তবে সততাকে আঁকড়ে ধরো। সালিম থলিটি শক্ত করে বন্ধ করে সোজা আবু নাদিরের দোকানে গেল। তার সামনে দাঁড়িয়ে পরিষ্কার গলায় বলল, হুজুর, আপনার দোকানের সামনে আমি এই থলিটি পেয়েছে। মনে হয় আপনার কোনো খদ্দেরের এটি পড়ে গিয়েছে। ব্যবসায়ী সেটি খুলে চোখ বড় বড় করে ফেললেন। এটি তো আমার ছেলের থলি। এতে যা সোনা আছে তা দিয়ে একটা পুরো কাফেলা কেনা যায়। তিনি দীর্ঘক্ষণ সালেমের দিকে তাকিয়ে থেকে বললেন, বাবা, তুমি যদি এটি চুরি করতে তাহলে কেউ জানতেও না। সালেম উত্তর দিল, আমার রব তো জানতেন। ব্যবসায়ী অভিভূত হয়ে পড়লেন, তার চোখে পানি চলে এলো। তিনি থলিটি উঁচিয়ে পুরো বাজারকে শুনিয়ে বললেন, আমি মানুষের সামনে সাক্ষ্য দিচ্ছি যে এই বালকটি অনেক বড় বড় পুরুষের চেয়েও অনেক বেশি মর্যাদাবান ও সৎ। সবার বিস্ময়ের মাঝে আবু নাদির আরেকটি বড় থলি বের করে সালেমের হাতে দিয়ে বললেন, এটি তোমার সততার পুরস্কার। সালেম ঘাবড়ে গিয়ে বলল, আমি হারাম টাকা চাই না, আমি এই থলির মালিক নই। ব্যবসায়ী বড় করে হেসে বললেন, এটি হারাম টাকা নয়, এটি তোমারই টাকা, তোমার রিজিক, যা আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন। সেই দিনটিই ছিল আসল পরিবর্তনের শুরু। সেই থলিটি সালেমকে বাণিজ্যের জগতে প্রবেশের সুযোগ করে দিল, এবং শুরু হল গৌরবের এক দীর্ঘ পথ। কেউ বিশ্বাস করতে পারত না এই যাত্রার শেষ কোথায় হবে। স্বর্ণের থলিটি পাওয়ার পর থেকে মানুষের নজর সালেমের উপর বদলে গেল। কেবল তার আর্থিক মূল্যের জন্য নয়, বরং তারা তার মাঝে এমন কিছু দেখতে পেল যা শিশুদের মাঝে সচরাচর দেখা যায় না, এমন সততা ও সাহস যা অনেক পুরুষেরও নেই। সালেম জানত না এই সোনা নিয়ে কি করতে হবে, বা এমন পথে কিভাবে চলতে হবে যে পথে সে আগে কখনো পা রাখেনি, কিন্তু সে একটি জিনিসই জানত, আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তা সে নষ্ট হতে দেবে না, এবং এই সম্পদকে নিজের হৃদয়ের জন্য অভিশাপ হতে দেবে না।
সে তার কর্মস্থল সাইদকুলির কাছে ফিরে গিয়ে তার খসখসে হাতের উপর থলিটি রাখল। সাইদ অবাক হয়ে বলল, সালেম, এ তো অনেক টাকা। তুমি নিশ্চিত তো যে এটি পুরস্কার, কোনো ফন্দি নয়? সালেম শান্ত আত্মবিশ্বাসের সাথে বলল, সেই লোক সবার সামনে ঘোষণা দিয়ে পুরো বাজারকে সাক্ষী রেখে এটি দিয়েছেন। যদি এতে কোনো ক্ষতি থাকত তবে আমি নিতাম না। সাইদ হাসল এবং বলল, তাহলে এখন ভাবো তুমি কি করবে। কিন্তু সালেম উত্তর জানত না। সে জীবনে কখনো এত টাকার কাছাকাছি যায়নি এবং তার বাবার কাছ থেকে ব্যবসার কিছুই শেখেনি। সে তখন অনেক ছোট ছিল যখন তার বাবার শরীর রোগাক্রান্ত হতে শুরু করেছিল। সেই রাতে সে দীর্ঘক্ষণ চিন্তা করল। তার সামনে রাখা স্বর্ণের থলিটি চাঁদের আলোয় চিকচিক করছিল। সে দ্বিতীয়বার সেটি খোনার সাহস পাচ্ছিল না, যেন তার ভয় হচ্ছিল যে সোনার জেল্লা আসল মূল্য বোঝার আগেই তাকে গিলে ফেলবে। এমন সময় দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হল। এক লম্বা ও শান্ত চেহারার মানুষ ঘরে ঢুকলেন, যার চোখে ছিল অদ্ভুত প্রজ্ঞা। সালেম তাকে চিনতে পারল। তিনি ব্যবসায়ী সোহায়েব। সোহায়েব নিচুস্বরে বললেন, আজ যা ঘটেছে তা আমি শুনেছি। তোমার সাথে কথা বলতে এলাম সালেম। সোহায়েব তার সামনে বসে বললেন, সালেম, সম্পদ হলো সমুদ্রের মতো। যদি তুমি ভালো সাঁতার জানো তবে তা তোমাকে তীরে পৌঁছে দেবে, আর যদি পথ না জানো তবে তা তোমাকে ডুবিয়ে মারবে। আমি দেখছি তোমার একটা বুদ্ধিদীপ্ত মস্তিষ্ক আছে, যা একা ফেলে রাখা উচিত নয়। সালেম চোখ তুলে বলল, হুজুর, আমি ব্যবসার কিছুই জানি না। আমি সামান্য একজন কুলি। আমি শুধু জানি কিভাবে এই টাকা রক্ষা করতে হয়। সোহায়েব হেসে বললেন, তোমার বাবা কি বাজারের নামকরা ব্যবসায়ী ছিলেন না? সালেম মাথা নিচু করে বলল, ভাগ্য আমাকে সেই সুযোগ দেয়নি যে তার সাথে বসে শিখি। তিনি অনেক আগেই মারা গেছেন। সোহায়েব কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে আমাকে তোমার পথ প্রদর্শক হতে দাও। এমন কোনো ব্যবসায়ী হিসেবে নয় যে এক বালককে ব্যবহার করবে, বরং এমন একজন মানুষ হিসেবে যা তোমার বাবা বেঁচে থাকলে করতেন। সালেমের শ্বাস দ্রুত হল। সে অনুভব করল সোহায়েবের কথাগুলো তার ভেতরে এমন কিছু জাগিয়ে তুলছে যা হতাশার কারণে প্রায় মরে গিয়েছিল। কিন্তু সে জিজ্ঞেস করল, কেন আমাকে বাঁচলেন? কারণ আমি তোমার সততা দেখেছি এবং তোমার মাঝে এমন কিছু দেখেছি যা অনেক বড় বড় ব্যবসায়ীদের ছেলেদের মাঝেও দেখিনি। আমি তোমাকে পথ দেখিয়ে দেব, কিন্তু সেই পথে তোমাকেই চলতে হবে। সেই মুহূর্তে সালেম অনুভব করল জীবন তার সামনে একটি ছোট দরজা খুলে দিয়েছে, এমন এক দরজা যা দ্বিধা করলে দ্বিতীয়বার আর খুলবে না। সে দৃঢ়ভাবে বলল, আমি শিখব হুজুর, আমাকে শেখান। এখান থেকেই বাণিজ্যের জগতে তার প্রথম বাস্তব পদক্ষেপ শুরু হল। পরদিন সোহায়েব তাকে বড় বাজারে নিয়ে গেলেন। সালেম তার পাশে দাঁড়িয়ে শস্য, মশলা, কাপড় আর সুগন্ধির দোকানগুলো দেখতে লাগল। সে প্রতিটি জিনিস নতুন চোখে দেখছিল, বোঝার জন্য, শুধু দেখার জন্য নয়। সোহায়েব তাকে ব্যবসায়ীদের দিকে ইশারা করে বললেন, সালেম, এদের টাকা আছে কিন্তু লক্ষ্য নেই। একজন আসল ব্যবসায়ী সম্পদ দিয়ে শুরু করে না, বরং বুদ্ধি দিয়ে শুরু করে। তিনি তাকে ইমরান নামে এক বৃদ্ধের ছোট দোকানে নিয়ে গেলেন, যিনি দড়ি এবং চটের বস্তা বিক্রি করতেন। দোকানটি ছোট হলেও শহরের উপর দিয়ে যাওয়া প্রতিটি কাফেলার জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ। সোহায়েব বললেন, এই লোকটির কাছ থেকে শেখো বাজার কিভাবে চলে। জেনে রেখো, দড়ি ছাড়া কাফেলা চলে না এবং ছোট ছোট পণ্যের মালিক ছাড়া বাজার জমে না। সালেম ইমরানের কাছে দিনের পর দিন বসে থাকত, পর্যবেক্ষণ করত এবং প্রশ্ন করত। সে দামগুলো মাথায় গেঁথে নিত, স্পর্শ করে পণ্যের মান বুঝত এবং বুঝতে শিখল কিভাবে চাকচিক্যময় জিনিস দুর্বল ক্রেতাকে ধোঁকা দেয়। সে আরও শিখল কেন ব্যবসায়ীরা এক ঋতুতে পণ্য কেনে আর অন্য ঋতুতে তা দ্বিগুণ দামে বিক্রি করে। ধীরে ধীরে বাজারের সবার কাছে সে পরিচিত মুখ হয়ে উঠল। এমনকি একজন ব্যবসায়ী তার সঙ্গীকে বলছিল, এই ছেলেটি একদিন বড় ব্যবসায়ী হবে, আমি ওর চোখে সেটা দেখতে পাচ্ছি। কয়েক সপ্তাহ এবং মাস কেটে গেল। সালেম আরও চতুর হয়ে উঠল। সে খুব প্রয়োজন ছাড়া স্বর্ণের থলিটি স্পর্শ করেনি। সেটি সাইদের কাছে নিরাপদ জায়গায় রাখা ছিল। কিন্তু সোহায়েব তাকে বড় কিছুর জন্য তৈরি করছিলেন। একদিন সকালে তিনি বললেন, সালেম, আজ তোমার প্রথম ব্যবসা শুরু হবে। সালেম অবাক হয়ে বলল, আমার ব্যবসা? হ্যাঁ, এখন আসল কাজের সময়। দক্ষিণ থেকে এক কাফেলা এসেছে যাতে চমৎকার উন্নত মানের খেজুর আছে। আমি চাই তুমি এর একাংশ কেনো এবং তা নিজে বিক্রি করো। সালেম এক পা পিছিয়ে গিয়ে বলল, কিন্তু যদি লোকসান হয়? সালেম, লোকসান মানে পড়ে যাওয়া নয়, বরং শেখার বইয়ের একটি পাতা মাত্র। ভয় পেও না। সিদ্ধান্তটি তার ছোট হৃদয়ের জন্য অনেক বড় ছিল, কিন্তু সে তা নিল। কয়েক মাস পর সে প্রথমবার তার স্বর্ণের থলিটি খুলল এবং কিছু অংশ বের করল। সোহায়েবকে টাকা দেওয়ার সময় তার হাত কাঁপছিল। মনে হচ্ছিল সে শুধু টাকা নয়, বরং তার আত্মার একটি অংশ দিয়ে দিচ্ছে।
সে 20 ঝুড়ি উন্নত মানের খেজুর পেল এবং সাঈদকে সাথে নিয়ে বাজারের এক প্রান্তে গেল, যেখানে সাধারণ ক্রেতারা ভিড় করে। সে বড় বড় ব্যবসায়ীদের মাঝে নিজেকে এক বিশাল বনের মাঝে ছোট চারাগাছের মতো অনুভব করছিল। প্রথমে নিচু স্বরে, তারপর সাহসের সাথে সে হাঁক ডাকতে শুরু করল, দক্ষিণের খেজুর, ভালো খেজুর, দামও ভালো। প্রথম খদ্দের এলো। সাঈদ পেছনে দাঁড়িয়ে গর্বের সাথে হাসছিল। দিনের শেষে সালেম সব ঝুড়ি বিক্রি করে ফেলল, কিন্তু আসল চমকটা হলো তখন যখন সে সন্ধ্যায় সোহাইবের কাছে গিয়ে লাভ্যাংশ সামনে রাখল। হিসাব নিকাশ করে সোহাইব বললেন, সালেম, তুমি তোমার মূলধনের 3 গুণ লাভ করেছ। সালেম চোখ বড় বড় করে ফেলল। সোহাইব বললেন, যদি তুমি কম বুদ্ধিমান ব্যবসায়ী হতে তবে হয়তো দ্বিগুণ লাভ করতে, কিন্তু তুমি সঠিক দাম নির্ধারণ করেছ এবং ক্রেতারা তোমার সততা অনুভব করেছে। সেই রাতে সালেম যখন ফিরল, তার মনে হলো পৃথিবীটা যেন আরও বিশাল হয়ে গেছে এবং আকাশটা আরও কাছে। সে এখনও ধনী হয়ে ওঠেনি, কিন্তু সে পথ চিনে গেছে। সময়ের সাথে সাথে সালেম একের পর এক ছোট ছোট ব্যবসায় নামল এবং লাভ করতে থাকল। সে ধৈর্যশীল ছিল, তাড়াহুড়ো বা অহংকার তার মাঝে ছিল না। সে এখনও দিনের অর্ধেক সময় সাঈদের সাথে কাজ করত, সেই লোকটির প্রতি সম্মানে, যে তার জন্য দরজা খুলে দিয়েছিল যখন সবাই দরজা বন্ধ করে দিয়েছিল। মানুষ এখন সালেমকে অন্য চোখে দেখতে শুরু করল, অভাগা এতিম হিসেবে নয়, বরং এক নবীন যুবক হিসেবে যে নিজের পথ তৈরি করে নিচ্ছে। কিন্তু সাফল্য একা আসে না। লোভ তাকে নজরদারি করছিল, আর কালো মনগুলো তখনও সজাগ ছিল। একদিন সন্ধ্যায় বাজার থেকে ফেরার সময় সালেম তার চাচা মাহমুদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল। সে শুনল চাচা তার স্ত্রীর উপর চিৎকার করছে এবং চাকরদের গালি দিচ্ছে। মনে হচ্ছিল তার ব্যবসা লাটে উঠতে বসেছে এবং সে ঋণে জর্জরিত। সালেম এক মুহূর্ত থামল সেই বাড়ির দিকে তাকিয়ে, যা থেকে তাকে একদিন ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সেই বাড়ি যা একসময় তার পুরো পৃথিবী ছিল। তার মনে এমন এক অনুভূতি হল, যা না ঘৃণা না জিজ্ঞাসা, অজ্ঞাত এক অনুভূতি। এরপর সে পেছন ফিরে হাঁটতে শুরু করল, যেন সে অতীত থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু মাহমুদ তাকে দেখে ফেলল এবং বাইরে বেরিয়ে এলো। সে রুক্ষ স্বরে বলল, তুই সালেম না? শুনলাম তুই ব্যবসা করছিস। তোকে কে শিখিয়েছে আর টাকা কে দিল? তার গলায় ছিল রাগ, ভয় আর বিস্ময়ের মিশ্রণ। সালেম শান্তভাবে বলল, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন চাচা যান। মাহমুদ চিৎকার করে বলল, শোন, তুই কিছুই হতে পারবি না, আমি তোকে আমার মাথার উপরে উঠতে দেব না। সালেম এমন এক বাক্য বলল, যা পরবর্তী দিনগুলোতে বারবার প্রতিধ্বনিত হবে। আমার মাথা কারো ওপরে ওঠার জন্য নয়, কিন্তু আজ থেকে এটি আর কারো কাছে নতও হবে না। সালেম চলে গেল আর তার চাচা রাগে জ্বলতে লাগল, এমন এক আগুন যা দিন দিন শুধু বাড়তেই থাকল। সে জানত না যে এই চাচাই কয়েক বছর পর তার সামনে দাঁড়াতে নয়, বরং তার পায়ে লুটিয়ে পড়ে করুণা ভিক্ষা করতে আসবে। সে আরও জানত না যে মাহমুদের বিশ্বাসঘাতকতার প্রমাণটি তার থেকে খুব বেশি দূরে নয়। সেটি এমন এক ব্যক্তির হাতে রয়েছে যে সঠিক সময়ের অপেক্ষায় আছে, যাতে আসল মালিকের হক ফিরিয়ে দেওয়া যায়। এভাবেই নিঃশব্দে সমৃদ্ধির বীজ বোনা হচ্ছিল, আর অন্ধকারে বোনা হচ্ছিল ষড়যন্ত্রের বীজ। বাণিজ্যের পথে সালেম অবিচলভাবে এগিয়ে চলল। পথটি ছিল বাধা বিপত্তিতে ভরা, কিন্তু প্রতিটি পদক্ষেপে সে স্থির ছিল। প্রতিটি পদক্ষেপ তাকে ফিরিয়ে দিচ্ছিল, যা সময় তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। সেই দিন থেকে মাত্র 1 বছর পার হয়েছে যখন সে প্রথম স্বর্ণের থলিটি হাতে পেয়েছিল। তবুও তার জীবন এমনভাবে বদলে গিয়েছিল, যেন সে এক মরুভূমি পেরিয়ে উর্বর প্রান্তরে পৌঁছেছে। প্রতিদিন সূর্য ওঠার আগে সালেম ঘুম থেকে উঠত, সাঈদকে ঠেলাগাড়ি টানতে সাহায্য করত এবং বড় বড় ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে শিখত। তারা তাকে শেখাত, কারণ তারা এই কিশোরের মাঝে আলাদা কিছু দেখতে পেয়েছিল। বাজারে অনেক এতিম ও দরিদ্র আসে, কিন্তু খুব কমজনই আবার নিজের পায়ে দাঁড়ানোর শক্তি রাখে। একদিন সন্ধ্যায় সোহাইব একটি ছোট ভাঁজ করা কাগজ নিয়ে সালেমের কাছে এলেন। তিনি সেটি সালেমের হাতে দিয়ে বললেন, এটিই তোমার ভবিষ্যৎবাণী, বা বলা ভালো তোমার বড় ব্যবসার শুরু। সালেম কাগজটি খুলে দেখল, তাতে দূর দেশ থেকে আসা কিছু বিরল পণ্যের তালিকা, দুর্লভ সুগন্ধি, সোনার সুতো দিয়ে বোনা কাপড় আর দক্ষিণের অদ্ভুত ফুলের মধু। সোহাইব বললেন, এই পণ্যের কদর বোঝার মতো মানুষের দরকার, আর আমি মনে করি তুমিই একমাত্র যে এটি দ্রুত ও লাভে বিক্রি করতে পারবে। তবে তিনি একটু থেমে গম্ভীর কণ্ঠে বললেন, এমন কিছু মানুষ আছে যারা ঈর্ষা করবে, যারা চায় না তুমি বড় হও। সালেম সোহাইবের কথার গূঢ় অর্থ পুরোপুরি বুঝতে পারল না, কিন্তু তার মনে হলো এই সতর্কবার্তা বৃথা নয়।
বাজারে সাফল্য যেমন অভিনন্দন আনে, তেমনি অনেক কুদৃষ্টিও আকর্ষণ করে। সালেম যখন নতুন পর্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করছিল, তার অগোচরেই ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। এক ব্যবসায়ী যে দেখছিল সালেম দিন দিন বড় হচ্ছে, সে তাকে নিজের জন্য হুমকি মনে করল। এই ব্যবসায়ীটি ছিল আলোয়ান, যাকে পুরো বাজার চিনত তার মিষ্টি ভাষা আর নোংরা হাতের জন্য। আলোয়ান পুরনো ব্যবসায়ী হলেও নৈতিকতা কী তা জানত না। সে প্রায়ই ওজনে কম দিয়ে বা ভালো মালের সাথে পচা মাল মিশিয়ে ক্রেতাদের ঠকাত। সে সালেমের মাঝে বিপদ দেখল এই জন্য যে তার টাকা আছে, বরং সালেমের এমন কিছু আছে যা টাকা দিয়ে কেনা যায় না: মানুষের বিশ্বাস। আলোয়ান তার পাশের লোকটিকে বলল, এই ছেলে যদি এভাবে চলতে থাকে তাহলে বাজারের অর্ধেক খদ্দের ও নিয়ে নেবে। শক্ত হওয়ার আগেই ওকে ফেলে দিতে হবে। যখন সালেম লাভের হিসেব করছিল আর আগামীর পরিকল্পনা করছিল, তখন ওই দুজন তাকে ডোবানোর ফন্দি আঁকছিল। তাদের প্রথম পদক্ষেপ ছিল সহজ: গুজব ছড়ানো। পরদিন সকালে সালেম অবাক হয়ে দেখল কিছু খদ্দের তাকে এড়িয়ে চলছে এবং কেউ কেউ দূর থেকে তার দিকে তাকিয়ে ফিসফিস করছে। সে কারণ বোঝার চেষ্টা করল, কিন্তু পারল না। শেষমেশ এক লোককে অন্যজনকে বলতে শুনলাম সোহাইবকে সব চুরির মাল দিয়েছে আর ও সেসব কাগজ ছাড়া বিক্রি করছে। কথাগুলো তীরের মতো লাগল, কিন্তু সে যতটা ভেঙে পড়ার কথা ছিল ততটা ভাঙল না। সালেম বাজারের মাঝখানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে পরিষ্কার গলায় বলল, যাদের মনে হয় আমি চুরির মাল বিক্রি করছি তারা এখানে আসুন এবং সবার সামনে এগুলো খুলে দেখুন। এরপর সে সবার চোখের সামনে ঝুড়িগুলো খুলল এবং ভেতর থেকে উন্নত মানের সুগন্ধি ও বিরল পণ্যগুলো বের করল। সোহাইব এগিয়ে এসে উচ্চস্বরে বললেন, আমি তাকে এই পণ্যগুলো দিয়েছি। কারোর মনে সন্দেহ থাকলে সে যেন আমার মোকাবিলা করে। সারা বাজার চুপ হয়ে গেল। সোহাইবের মোকাবিলা করার সাহস কারও ছিল না। কিন্তু আলওয়ান হাল ছাড়ল না। সে গুজব থেকে সরাসরি অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নিল। কয়েকদিন পর সে রাতে সালেমের নতুন গুদামে এক লোক পাঠাল, যাতে সে কিছু পণ্য নষ্ট করে দেয় এবং গুদামের দরজা খোলা রাখে, যাতে মনে হয় সালেমের অবহেলার কারণে এটি হয়েছে। কিন্তু ভাগ্য সালেমের সহায় ছিল। সেই রাতে সাঈদ তার প্রিয় ছেলেটির খবর নিতে আসছিল এবং সে দেখতে পেল গুদামের দরজা খোলা আর এক লোক ভেতরে মালপত্র নষ্ট করছে। সাঈদ তার গম্ভীর গলায় চিৎকার করে উঠল, যা শুনে লোকটি ভয়ে কাঁপতে লাগল এবং আহত পশুর মতো পালিয়ে গেল। পরদিন কি ঘটেছে তা জানার জন্য ব্যবসায়ীরা জড়ো হল। এখানে সাঈদ হাজির হয়ে যা দেখেছে সব খুলে বলল এবং লোকটির বর্ণনা দিল, যার ফলে সবাই বুঝতে পারল সে আলওয়ানের লোক। পুরো বাজার আলওয়ানের ওপর খেপে গেল এবং তার সম্মান ধুলোয় মিশে গেল। অন্যদিকে সালেমের মর্যাদা আরও বেড়ে গেল এবং পুরো বাজার তাকে এমন এক সততার প্রতীক হিসেবে দেখতে শুরু করল যা কখনো ভাঙে না। তা সত্ত্বেও সালেম অহংকার করল না। সে বাজারের দিকে নিঃশব্দে তাকিয়ে সাঈদ ও সোহাইবকে বলল, যে অন্যায়ের মোকাবিলা করে সে মানুষের ওপর নয়, বরং নিজের দুর্বলতার ওপর জয়ী হয়। দিনগুলো তার দিকে হাসলেও তার মনে এখনও তার মায়ের স্মৃতি অম্লান ছিল, যখন মা তার হাতে দিরহামটি গুঁজে দিয়েছিলেন এবং বাবার উপদেশ সততাকে আঁকড়ে ধরা। সে জানত সামনে অনেক লম্বা পথ বাকি। সেই রাতে লাভের টাকা হিসাব করার সময় সে হঠাৎ আবিষ্কার করল যে তার কাছে এখন এত টাকা হয়েছে যা দিয়ে সে কাফেলা ব্যবসায় নামতে পারে। এটি এমন এক ব্যবসা যাতে কেবল বড় বড় ব্যবসায়ীরাই নামত। এই পথটি তাকে ডাকাতদের মুখোমুখি করবে এবং এমন এক পরিস্থিতির দিকে নিয়ে যাবে যা তাকে সাধারণ ব্যবসায়ী থেকে এক অজেয় কুরুষে পরিণত করবে। সেই দিনটির সকাল সালেমের জীবনের আগের কোনো সকালের মতো ছিল না। সে পূর্বমুখী বড় কাফেলার প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। তার বুক কাঁপছিল এবং হাত কিছুটা কাঁপছিল যখন সে তার কাপড়ের থলিটি কাঁধে নিল। শহরের বাইরে ব্যবসায়ীদের সাথে এটিই ছিল তার প্রথম যাত্রা, এমন এক জগতের দিকে প্রথম পদক্ষেপ যা সে আগে কখনো দেখেনি, যা ছিল মরুভূমি, বালু আর সাপের মতো এঁকে বেঁকে চলা কাফেলার জগৎ। সে দেখল পুরুষরা উটের পিঠে বোঝা বাঁধছে এবং দলনেতা চিৎকার করে বলছে, দড়িগুলো শক্ত করো, পথে যেন কিছু লোকসান না হয়। সালেমের মনে হচ্ছিল এই চারপাশের ভিড় আর হট্টগোল যেন তার সাথে কোনো সম্পর্ক নেই। ভাগ্য তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। তার মনে পড়ল সেই মুহূর্তের কথা যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সে একদল শক্ত সমর্থ বীরদের মাঝে দাঁড়িয়ে আছে, যাদের হাতে তলোয়ার ও বল্লম, আর যারা দূর দূরান্তের গল্প করছে। বৃদ্ধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক তার কাছে এসে গভীর স্বরে বললেন, সালেম, পথটা সহজ নয়। মনে রেখো, তুমি এখন আর শুধু কুলি নও, তুমি আজ থেকে এই কাফেলার এক সদস্য। সালেম লাজুক হাসিতে মাথা নাড়ল। কয়েক ঘণ্টা পর কাফেলা রওনা হল।
উটের গলার ঘণ্টার শব্দ আর বালির উপর পুরুষদের পায়ের শব্দে চারপাশ মুখরিত হয়ে উঠল। প্রথম কয়েকদিন শান্তিতেই কাটল। সালেম বেশিরভাগ সময় চুপচাপ থেকে অন্য ব্যবসায়ীদের কথা শুনত, পণ্যের দাম, বিভিন্ন শহর, যুদ্ধ এবং ঈগলের মতো ওত পেতে থাকা ডাকাতদের গল্প। এক রাতে যখন চাঁদের আলো মরুভূমিকে আলোকিত করে রেখেছিল, সালেম একাকী আগুনের পাশে বসেছিল। হঠাৎ এমন এক লোক তার পাশে এসে বসল, যাকে সে আগে কখনো দেখেনি। লোকটির অর্ধেক মুখ অন্ধকারে আর অর্ধেক আলোতে ছিল, যেন সে মরুভূমির রাত থেকেই উঠে এসেছে। লোকটি নিচু স্বরে বলল, তুমি সাঈদের ছেলে, তাই না? সালেমের বুক কেঁপে উঠল। কয়েক বছর ধরে কেউ তার বাবার নাম এভাবে উচ্চারণ করেনি। সালেম দ্বিধাভরে বলল, হ্যাঁ, আপনি কি তাকে চিনতেন? লোকটি আগুনের এক টুকরো কাঠ নাড়তে নাড়তে বলল, আমি তার বন্ধুর চেয়েও বেশি কিছু ছিলাম। ওকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে রে খোকা। লোকে যেমনটা বলে যে সে অসুস্থ হয়ে মারা গেছে, তেমনটা নয়। সালেমের চোখ স্থির হয়ে গেল। সবাই তো বলল সে অসুস্থ হয়ে মারা গেছে। লোকটি ধীরে ধীরে মাথা নাড়ল। আমি যদি এখন তোমাকে বলি কে তাকে খুন করেছে, তবে তুমি বিশ্বাস করবে না, কিন্তু তুমি নিজেই খুব শীঘ্রই সত্যটা জানতে পারবে, খুব শীঘ্রই। সালেম কিছু জিজ্ঞেস করার আগেই লোকটি মরুভূমির অন্ধকারে মিলিয়ে গেল, যেন তার কোনো অস্তিত্বই ছিল না। সেই রাতে সালেমের চোখে ঘুম এলো না। পরদিন এলো বড় ধাক্কা। তারা পাহাড়ের মাঝখানে এক সরু উপত্যকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ এক তীব্র শীষের শব্দ শোনা গেল এবং এক ব্যবসায়ীর পাশে একটি তীর এসে পড়ল। দলনেতা চিৎকার করে উঠলেন, ডাকাত, সবাই তৈরি হও! চারপাশে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। পাহাড়ের ওপর থেকে মুখোশধারী লোকরা পাথর আর তীর ছুঁড়তে লাগল এবং ক্ষুধার্ত নেকড়ের মতো চিৎকার করতে লাগল। উটগুলো ভয়ে লাথি মারতে শুরু করল। সালেমের হাতে কোনো তলোয়ার ছিল না, কিন্তু সে এক লম্বা লাঠি ধরল যা দিয়ে উট চালানো হয়, এবং সে যে মালের দেখাশোনার দায়িত্বে ছিল তার সামনে গিয়ে দাঁড়াল। এক ডাকাত যখন পেছনের উটগুলোর দিকে এগোচ্ছিল, সালেম তার পুরো শক্তি দিয়ে লোকটির হাতের উপর আঘাত করল এবং তার হাত থেকে তলোয়ারটি পড়ে গেল। একজন ব্যবসায়ী চিৎকার করে বললেন, সাবাস খোকা, ডান দিকটা সামলাও! সালেম যেন অভিজ্ঞ এক যোদ্ধার মতো লড়তে লাগল, যদিও এটি ছিল তার প্রথম লড়াই। হয়তো ভয়ই তাকে দ্বিগুণ শক্তি দিয়েছিল। লড়াইয়ের মাঝখানে সালেম পাথলের আড়ালে এমন এক চেহারা দেখল যা দেখে সে স্তম্ভিত হয়ে গেল। তার চাচা মাহমুদ নিজে সেখানে দাঁড়িয়েছিল। সে পাথরের আড়ালে লুকিয়ে লড়াই দেখছিল, যেন সে কিছুর জন্য অপেক্ষা করছে। সালেমের চোখ ছানা বড়া হয়ে গেল। চাচার সাথে কি ডাকাতদের যোগসাজশ আছে, নাকি সে অন্য কোনো কারণে এখানে এসেছে? কিন্তু মুহূর্তের মাঝেই মাহমুদ পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গেল। ডাকাতরা পিছু হটার আগে প্রায় 15 মিনিট লড়াই চলল। আব্দুর রাজ্জাক সালেমের কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আজ তুমি সত্যিকারের পুরুষের পরিচয় দিয়েছ। তুমি যদি না দাঁড়াতে, তবে আমাদের অর্ধেক মাল লুট হয়ে যেত। কিন্তু সালেম প্রশংসা শুনতে পাচ্ছিল না। তার পুরো মাথায় তখন সেই রহস্যময় লোক আর তার চাচার চেহারা ঘুরপাক খাচ্ছিল। সে অনুভব করতে পারছিল কাফেলা, মরুভূমি আর লড়াইয়ের চেয়েও বড় কোনো সত্য তার খুব কাছে চলে এসেছে। এই ঘটনার পর থেকে সালেম আর আগের মতো রইল না। সে উটগুলোর মাঝে অন্যমনস্ক হয়ে হাঁটত এবং সবার চোখে সেই রহস্যময় লোকটির খোঁজ করত। রাত যখন মরুভূমিকে তার চাদরে ঢেকে দিচ্ছিল, সালেম আগুনের পাশে বসে অন্ধকারের দিকে তাকিয়ে থাকল। এক ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করল, সালেম, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কোনো তীর লেগেছে নাকি? সালেম শুকনো হাসি দিয়ে বলল, না, কিন্তু আমার বুকে তীরের চেয়েও ভারী কিছু বিধে আছে। পরদিন সকালে সালেম যখন মালামাল বাঁধতে সাহায্য করছিল, সে লড়াইয়ের জায়গার কাছে এক অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেল। সে নিচু হয়ে দেখতে পেল পাথরের কোনায় এক টুকরো কাপড় আটকে আছে। কাপড়টির নকশা ঠিক তেমনটাই ছিল যা তার চাচা মাহমুদ সেদিন পাহাড়ের উপর পড়েছিল। সালেম মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। মাহমুদ কি তবে এই আক্রমণে অংশ নিয়েছিল, নাকি সে কোনো গোপন কারণে কাফেলাটির উপর নজর রাখছিল? সালেম যা খুঁজে পেয়েছিল তা কাউকে জানাল না, কিন্তু কাপড়ের সেই টুকরোটি প্রমাণের জন্য নিজের পকেটে রেখে দিল। সে চাইল না এটি সে ছাড়া আর কেউ দেখুক। তার সন্দেহ আরও বেড়ে গেল যখন সে কাফেলার 2 লোককে নিচু স্বরে কথা বলতে শুনল। আমি রাতে একজনকে পেছনের উটগুলোর কাছে আসতে দেখেছি। সে চোর কিনা জানি না, তবে তার চেহারা শহরের লোকজনের মতো ছিল। সালেমের মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। শহরের লোক, কাফেলার কাছাকাছি, তবে কি মাহমুদই সেই ব্যক্তি?
এই চিন্তাটি তার মাথায় ঘুরপাক খাচ্ছিল যতক্ষণ না সেই রাত্রি এলো যা পুরো কাফেলাকেই কাঁপিয়ে দিল। ঝড়ের রাত। আকাশ ছিল কালির মতো কালো, আর বাতাস প্রচণ্ড শক্তিতে বালু ওড়াছিল। দলনেতা তাঁবুগুলো ভালো করে বাঁধার এবং উটগুলোকে নিচু এলাকায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সালেমকে বললেন, সালেম, খেয়াল রেখো, দড়িগুলো যেন শক্ত থাকে, এই ঝড় সাধারণ কোনো ঝড় নয়। সালেম যখন একটি তাঁবু বাঁধছিল তখন সে একটি উটের নিচে মোটা কাপড়ে ঢাকা একটি ছোট বাক্স দেখতে পেল। এটি কাফেলার সাধারণ মালের মধ্যে ছিল না এবং সে এটি আগে কখনো দেখেনি। সে নিচু হয়ে জং ধরা তালাটি খুলল এবং ভেতরে চামড়ার তৈরি অত্যন্ত পুরনো একটি থলি পেল, যাতে নিখুঁতভাবে খোদাই করা একটি সিলমোহর। সিলমোহরটি দেখামাত্র তার বুক হিম হয়ে গেল। এটি ছিল ঠিক তার বাবা ব্যবসায়ী সাইদের সিলমোহর, যা তিনি তার পণ্য ও চিঠিপত্রে ব্যবহার করতেন। এই বাক্স কাফেলায় কিভাবে এলো? আর কেউ টেরও পেল না, অথচ এটি উটের নিচে কে রাখল? সালেম ভেতরের থলিটি খুলল এবং সেখানে কিছু পুরনো কাগজ পেল, যার কয়েকটির কিনারা পোড়া এবং অন্যগুলো ছেঁড়া। কিন্তু সেখানে থাকা লেখাগুলো তার খুব পরিচিত ছিল, তার বাবার হাতের লেখা। প্রথম কাগজটি ছিল একটি অসমাপ্ত চিঠি, যাতে লেখা ছিল, যদি আমার কিছু হয়ে যায় তবে জেনে রেখো যে সবচেয়ে কাছের বিশ্বাসঘাতক হল। আর এখানেই বাক্যটি থেমে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ ইচ্ছাকৃতভাবে কাগজের বাকি অংশটি ছিঁড়ে ফেলেছে। সালেমের হাত কাঁপতে লাগল। ঠিক সেই মুহূর্তে আকাশে বিজলি চমকে উঠল এবং পুরো ঝড়ো পরিবেশকে আলোকিত করে দিল। সালেমের মনে হলো তার ফুসফুসে বাতাস আটকে গেছে। কে সেই কাছের বিশ্বাসঘাতক? তার চাচা মাহমুদ, নাকি অন্য কেউ যাকে সে এখনও চেনে না? কিন্তু বাকি কাগজগুলো পড়ার আগেই সে কারো পায়ের শব্দ শুনতে পেল। সে দ্রুত বাক্সটি বন্ধ করে কাপড় দিয়ে ঢেকে দিল। যখন সে পেছনে ফিরল, কাউকে দেখতে পেল না। শুধু একটি ছায়া উটগুলোর পেছন দিয়ে সরে যেতে দেখল এবং ঝোপঝাড়ের মাঝে অদৃশ্য হয়ে গেল। কয়েক মিনিট পর সে তার শোয়ার তাঁবুর খুঁটিতে আটকানো একটি ছোট কাগজ দেখতে পেল। সে সেটি ধীরে ধীরে খুলল এবং স্তব্ধ হয়ে গেল। এটি কোনো সাধারণ কাগজ ছিল না, বরং পরিষ্কার হাতে একটি হুমকি চিঠি। অতীত থেকে দূরে থাকো, নয়তো ভবিষ্যৎ দেখতে পাবে না। কোনো নাম লেখা ছিল না, কেউ স্বাক্ষরও করেনি, কিন্তু এই চিরকুটটি তার আত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। সালেম মাটিতে বসে পড়ল, তার হাতে থাকা চিরকুটটি কাঁপছিল। সে ভালো করেই জানত যে সত্যের দিকে তার প্রতিটি পদক্ষেপ তাকে বিপদের আরও কাছে নিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও সে পিছু হটার মতো ছেলে ছিল না। সেই রাতেই বাতাস শান্ত হওয়ার আগেই কাফেলার এক লোক হঠাৎ নিখোঁজ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো চিহ্ন পাওয়া গেল না। শুধু পাথরের পাশে একটি ছোট রক্তের দাগ দেখা গেল, যেখানে কয়েক মিনিট আগে সালেম একটি ছায়া দেখতে পেয়েছিল। বিশৃঙ্খলা আরও বেড়ে গেল এবং সবাই উত্তেজিত হয়ে উঠল। কিন্তু বড় ধাক্কাটি লোকটির নিখোঁজ হওয়া ছিল না, বরং ভোরবেলা সালেম যা আবিষ্কার করল তা ছিল ভয়াবহ। সে যখন তার বাবার সিলমোহর লাগানো বাক্সের কাছে ফিরে গেল, দেখল সেটি খোলা এবং ভেতরের সব কাগজ নিখোঁজ হয়ে গেছে। সালেমের মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। কেউ তাকে নজরে রাখছে, কেউ তার প্রতিটি পদক্ষেপের এক ধাপ আগে থাকছে, কেউ জানে যে সে সত্য উন্মোচনের খুব কাছাকাছি। এভাবেই দিনটি শেষ হলো বছরের প্রথম মূল্যবান প্রমাণের হারানো দিয়ে, এবং এক দম বন্ধ করা অনুভূতি দিয়ে যে সে যে খেলা শুরু করেছে তা তার সামর্থ্যের চেয়েও অনেক বড়, এবং বিপদ এখন কল্পনার চেয়েও কাছে। তা সত্ত্বেও তার বুকে নতুন কিছুর আগুন জ্বলে উঠল, এমন এক সংকল্প যা সে আগে কখনো অনুভব করেনি, এবং এমন এক জেদ যা কেউ নিভিয়ে দিতে পারবে না। উদ্বেগে ভরা এক সকালে কাফেলার সবাই জেগে উঠল। বালির ওপর ঝড়ের চিহ্ন তখনও লেগেছিল, এবং রাতের ঘটনা সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। বিশেষ করে সেই লোকটির নিখোঁজ হওয়া সবাইকে ভয় পাইয়ে দিয়েছিল। দলনায়ক আব্দুল রাজ্জাক তার লোকদের নিয়ে বসলেন। প্রত্যেকের চোখে প্রশ্ন ছিল, কিন্তু মুখে তা প্রকাশ করার সাহস ছিল না। কে এই কাফেলার ক্ষতি করার চেষ্টা করছে? সালেম ছিল সবার চেয়ে বেশি বিচলিত। সে সেই হুমকি চিঠির কথা ভুলতে পারছিল না যে তার বাবার সিলমোহরযুক্ত বাক্সটি তার চোখের সামনে থেকে চুরি হয়ে গিয়েছে। সত্যের কাছে পৌঁছানোর মুহূর্তে সে তার অতীতের এক মূল্যবান অংশ হারিয়ে ফেলেছে। কিন্তু সে অনুভব করল যে চোর এটি অকারণে করেনি, বরং বড় কিছু লুকানোর জন্যই করেছে। আব্দুল রাজ্জাক তার কাছে এসে জিজ্ঞেস করলেন, সালেম, তোমাকে ঠিক লাগছে না? এমন কি কিছু ঘটেছে যা আমাদের বলনি? সালেম দ্বিধা করে বলল, কিছু না, ঠিকমতো ঘুমাতে পারেনি শুধু। সে জানত তার বুকে যে রহস্য আছে তা এখন আর কাউকে বিশ্বাস করে বলা যাবে না। কাফেলা আবার চলতে শুরু করল, কিন্তু তাতে আর আগের মতো নিশ্চিন্ত ভাব ছিল না। তারা ধীরে ধীরে এগোচ্ছিল আর ঘন ঘন চারদিকে তাকাচ্ছিল। মনে হচ্ছিল মরুভূমি নিজেই এক অদৃশ্য শত্রু হয়ে তাদের দুর্বল মুহূর্তের অপেক্ষা করছে।
দুপুরবেলা সালেম বালির ওপর অদ্ভুত কিছু দেখতে পেল। সে নিচু হয়ে একটি ছোট কালো সুতো তুলে নিল, যা একপাশ থেকে ছেঁড়া ছিল। এটি কোনো সাধারণ সুতো ছিল না, বরং এটি একটি কালো পাগড়ির অংশ, ঠিক তেমন পাগড়ি যা কয়েকদিন আগে আক্রমণ করা ডাকাতরা পড়েছিল। সালেম কাপড়ের টুকরোটি হাত দিয়ে কচলাল এবং দিগন্তের দিকে তাকাল। তারা কি কাফেলার পিছু নিয়েছে, নাকি তাদেরই কেউ এখন কাফেলার ভেতরে ঢুকে পড়েছে? গভীর চিন্তায় ডুব দেওয়ার আগেই সে পেছনে শব্দ শুনল। ফিরে তাকিয়ে দেখল এক ব্যবসায়ী সন্দেহের চোখে তার দিকে তাকিয়ে আছে। কি পেলে? সালেম দ্রুত কাপড়ের টুকরোটি লুকিয়ে কৃত্রিম হাসি দিয়ে বলল, কিছু না, একটা ছেঁড়া দড়ির টুকরো। লোকটিকে সন্তুষ্ট মনে হল না, তবে সে কোনো মন্তব্য না করেই চলে গেল। সন্ধ্যার দিকে মরুভূমির উত্তাপ কমতে শুরু করল। সালেম উটগুলোর পাশ দিয়ে হাঁটছিল, হঠাৎ কিছু একটা তাকে থামিয়ে দিল। সে একটি নিচু পাহাড়ের আড়াল থেকে ফিসফিস শব্দ শুনতে পেল। সে শব্দের দিকে ফিরে দেখল দুজন লোক খুব কাছাকাছি দাঁড়িয়ে নিচু স্বরে কথা বলছে। তারা সালেমকে দেখতে পায়নি, তাই সে উটগুলোর শব্দের সুযোগ নিয়ে নিঃশব্দে তাদের কাছে পৌঁছল। সে একজনকে বলতে শুনল, দলনেতা কাফেলার উপর সন্দেহ করছে, আমাদের কাজ শেষ করতে হবে তারা মরুদ্যানে পৌঁছানোর আগেই। অন্যজন উত্তর দিল, কিন্তু সালেম বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা ভাবিনি সে এত সাহসী হবে। প্রথমজন বলল, ঠিক আছে, আমাদের মালিক নিজেই তাকে দেখে নেবেন। সালেমের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। তাদের মালিক কে? কেন তারা তাকেই সরিয়ে দিতে চায়? তারা তাকে দেখার আগেই সালেম সেখান থেকে সরে গেল। সে বুঝতে পারল বিপদ এখন আর শুধু মরুভূমিতে নেই, বরং তার সাথে থাকা পুরুষদের মাঝেও রয়েছে। সেই রাতে যখন সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, সালেম তার তাঁবুর কাছে হালকা পায়ের শব্দ শুনল। সে ধীরে ধীরে উঠে তার লাঠিটি ধরল এবং বাইরে বেরিয়ে দেখল চারদিকে অন্ধকার। কোথাও কেউ নেই, শুধু মালামাল ভর্তি একটি গাড়ির নিচ থেকে পাতলা ধোঁয়ার রেখা বেরিয়ে আসছে। সালেম সাবধানে কাছে গেল এবং গাড়িটি ঢেকে রাখা কাপড় সরিয়ে যা দেখল তাতে সে শিউরে উঠল। একটি জ্বলন্ত মোমবাতি সরাসরি একটি বড় কাঠের বাক্সের নিচে বসানো আছে, যাতে কাপড় এবং সুগন্ধি তেল ছিল, যা খুব দ্রুত আগুন ধরতে পারে। কেউ কাফেলার ভেতরেই আগুন ধরানোর চেষ্টা করছিল। আগুন কাঠে পৌঁছানোর আগেই সালেম দ্রুত মোমবাতিটি নিভিয়ে দিল। তখনই সে পেছনে খসখস শব্দ শুনল এবং একটি ছায়াকে দৌড়ে পালিয়ে যেতে দেখল, কিন্তু তার চেহারা দেখতে পেল না। সে দলনেতাকে জাগিয়ে সব বলল। পুরুষরা গাড়ির চারপাশে জড়ো হল এবং একে অপরের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল। একজন বলল, অসম্ভব, আমাদের মাঝে এমন কেউ আছে যে কাফেলায় আগুন দিতে চায়? কেউ উত্তর দিল না। দলনেতা তদন্ত চালিয়ে গেলেন, কিন্তু অপরাধী অজানাই থেকে গেল। সালেম তার তাঁবুতে ফিরে গিয়ে ভাবতে লাগল, যতবার সে ঘটনাগুলো মেলাতে চাইছিল, রহস্যের জাল তত বেশি জটিল হচ্ছিল। বাবার মৃত্যু নিয়ে কথা বলা সেই রহস্যময় লোক, ডাকাতদের মাঝে দেখা যাওয়া চাচা মাহমুদ, সেই হুমকি চিঠি, নিখোঁজ হওয়া বাক্স, কাফেলায় আগুনের চেষ্টা এবং এখন সেই দুই লোকের বলা মালিক। সে অনুভব করল যে সত্য তাকে এমন সব মানুষের কাছাকাছি নিয়ে যাচ্ছে যাদের সে নিজের থেকে সবচেয়ে দূরে ভেবেছিল। মধ্যরাতের পর সালেম যখন ঘুমানোর চেষ্টা করছিল, সে তার তাঁবুর কাছে একটি মৃদু শীষের শব্দ শুনল। সে উঠে তাঁবুর কোনায় একটি ছোট কাগজ দেখতে পেল। কাপা কাপা হাতে সেটি তুলে নিয়ে দেখল তাতে লেখা, তুমি কাছে চলে আসছ, আর এর জন্য তোমাকে অনেক মাসুল দিতে হবে। এই বাক্যের নিচে কালির একটি ফোঁটা ছিল, কিন্তু সেটি সাধারণ ফোঁটা ছিল না, সেটি ছিল আরবি মিম অক্ষরের মতো, ঠিক তার চাচা মাহমুদের নামের প্রথম অক্ষরের মতো। সালেমের রক্ত হিম হয়ে গেল। এটি কি সরাসরি কোনো হুমকি, নাকি কোনো চাল যাতে সে ভুল পথে পা বাড়ায়? কিন্তু সেই ধাক্কা সামলানোর আগেই ভোরবেলা বড় বিপর্যয় এলো। কাফেলার আরেকজন লোককে পাহাড়ের কাছে মৃত অবস্থায় পাওয়া গেল। তার বুকে রক্তের দাগ দিয়ে আঁকা ছিল সেই একই চিহ্ন, মিম অক্ষর। তখন সালেম বুঝতে পারল যে ঘটনাগুলো আর শুধু রহস্যের পর্যায়ে নেই, বরং একটি আসল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, যে যুদ্ধের সে এক অবিচ্ছেদ্য অংশ। ভয়াবহ আতঙ্কে সকাল শুরু হলো। কাফেলা সবাই মনে করছিল তারা যেন কোনো অভিশপ্ত ভূমির উপর দিয়ে চলছে। মৃত লোকটির বুকে আঁকা সেই চিহ্নের কথা সবাই বলাবলি করছিল। সেই রক্তের অক্ষরের মানে সালেম ছাড়া আর কেউ বুঝতে পারছিল না।
আসলে সেই ছিল একমাত্র ব্যক্তি যে এটি দেখে ভয় পাচ্ছিল। কিন্তু সালেম গতরাতে তার তাঁবুর কাছে যা পেয়েছিল তা কাউকে জানালো না। সে তাদের বলল না যে কয়েক ঘন্টা আগে তার কাছেও একই চিহ্ন পৌঁছেছিল। সে জানত এখন চাচা মাহমুদের নাম নিলে এমন আগুন জ্বলবে যা সে নেভাতে পারবে না। শহরের একজন নামকরা ব্যবসায়ী মরুভূমির এই খুনের পেছনে থাকতে পারে, এই কথা কেউ বিশ্বাস করবে না। তা সত্ত্বেও কয়েকজনের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। তবে কি কাফেলার ভেতরেই কোনো বিশ্বাসঘাতক আছে, নাকি ডাকাতরা আবার ছদ্মবেশে ভেতরে ঢুকেছে? সালেম আজ অন্যদিনের চেয়ে আলাদাভাবে কাফেলার একদম সামনে হাঁটছিল। সে দলনেতা আব্দুর রাজ্জাকের কাছাকাছি থাকতে চাইছিল, যাতে সামনের পথ পরিষ্কার দেখতে পায়। কিন্তু আসলে তাকে সামনে টেনে নিয়ে যাচ্ছিল অন্য কিছু, তার ভেতরের এক অনুভূতি, যা বলছিল বিপদ পেছনে নয়, সামনেই আছে। তারা যখন একটি সরু বালুময় উপত্যকা পার হচ্ছিল, সালেম বালির উপর অস্বাভাবিক কিছু রেখা দেখতে পেল, যেন কেউ ভারী কিছু টেনে নিয়ে গিয়েছে। মধ্যরাতের দিকে আঁকাই দীর্ঘ রেখাগুলো পশ্চিম দিক থেকে এসে ছোট পাথরের আড়ালে অদৃশ্য হয়ে গিয়েছিল। সালেম নিচু হয়ে সেগুলো পরীক্ষা করে দেখল হালকা কিছু পায়ের ছাপ। সেগুলো উটের বা কাফেলার লোকেদের পায়ের ছাপ ছিল না, সেগুলো ছিল ছোট এবং দ্রুতগতির পায়ের ছাপ, যেন পাথরি এলাকায় দৌড়াতে অভ্যস্ত কোনো মানুষের। সে আর দেরি না করে দলনেতাকে জিজ্ঞেস করল, আমাদের আগে কি কেউ এখান দিয়ে গিয়েছে? দলনেতা দৃঢ়ভাবে বললেন, না, 1 সপ্তাহ ধরে আমরাই প্রথমে এই পথে চলছি। কেন জিজ্ঞেস করছ? সালেম একটু ইতস্তত করে বলল, হয়তো কেউ কাফেলার পিছু নিয়েছে। পুরুষদের মাঝে কানাঘোষা শুরু হলো এবং উত্তেজনা আতঙ্কে রূপ নিল। সবাই নিজের তলোয়ার বা বল্লম শক্ত করে ধরল। একজন বলল, ওরা কি ফিরে এসেছে? ওরা কি এখানেও আক্রমণ করবে? আব্দুর রাজ্জাক উত্তর দিলেন না, তবে তিনি কাফেলাকে দ্রুত চলার নির্দেশ দিলেন। কিন্তু এবারের সমস্যা ডাকাতদের নিয়ে ছিল না, বরং অন্য কিছু নিয়ে। কয়েক ঘন্টা চলার পর হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করল। অস্বাভাবিক দ্রুত কালো মেঘ জমে গেল এবং বাতাস প্রবল বেগে বালু উড়াতে লাগল। এক অভিজ্ঞ যাত্রী বলল, আবার ঝড় আসছে, কিন্তু এবার এটি বালু ঝড় নয়, এটি বজ্রসহ ঝড়। তার কথাই ঠিক হল। কয়েক মিনিটের মধ্যেই আকাশ বিজলিতে ভরে গেল, যা মরুভূমিকে বারবার আলোকিত করে দিচ্ছিল। উটগুলো ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করল। পুরুষরা চিৎকার করছিল, উটগুলোকে ধরো, দড়ি বাঁধো দ্রুত। ঝড় কেবল বাতাস নিয়ে আসেনি, এটি কিছু উন্মোচনও করল। যখন বিজলি একটি উঁচু পাথরের উপর আঘাত করল, তখন পাথরের পেছনে একটি ছোট অন্ধকার গুহার মুখ দেখা গেল। মনে হলো ঝড়টি নিজেই চাচ্ছিল এই গুহাটি তাদের সামনে তুলে ধরতে। সালেম গুহাটির দিকে তাকাতেই তার মাঝে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। মনে হলো গুহার ভেতর থেকে কিছু একটা তাকে ডাকছে, যেন বহু পুরনো কোনো চিহ্ন বা তার বাবার রেখে যাওয়া কোনো সত্য। বজ্রপাতের ভয় উপেক্ষা করে সালেম গুহার দিকে এগিয়ে গেল। সে কয়েক পা ভেতরে ঢুকতেই দেয়ালে একটি পুরনো খোদাই করা চিহ্ন দেখতে পেল, একটি ছোট বৃত্ত যার ভেতরে 2টি অক্ষর, সা এবং মা। সালেমের চোখ বড় বড় হয়ে গেল। এটি তার বাবার সিলমোহর, সাঈদ এবং মাহমুদ। কিন্তু এটি এই নির্জন মরুভূমির গুহায় কেন? কে এটি খোদাই করেছে? শ্বাস নেওয়ার আগেই সে একটি ভাঙা পাথরের নিচে চাপা পড়া একটি পুরনো কাগজ দেখতে পেল। সে সেটি টেনে বের করল। কাগজটি এত পুরনো যে ছোঁয়া মাত্রই যেন ভেঙে যাচ্ছিল। প্রথম বাক্যটি পড়েই সে স্তব্ধ হয়ে গেল। যে এই চিঠিটি পাবে সে জেনে রাখো, আমার মৃত্যু স্বাভাবিক ছিল না এবং মাহমুদকে কখনো বিশ্বাস করো না, সে যা দেখায় আসলে তা নয়। সালেম দ্বিতীয় লাইনটি পড়তে পারল না। তার হাত এতটাই কাঁপছিল যে সে শব্দগুলো চিনতে পারছিল না। মাহমুদ, সালেমের বাবা কি তবে এই নির্দিষ্ট জায়গায় নিজের চিঠি রেখে গিয়েছিলেন, যেন তিনি জানতেন কেউ একদিন তাকে খুঁজবে? হঠাৎ তার পেছনে শব্দ হল। সালেম দ্রুত ফিরে তাকাল এবং দেখল কাফেলার 2জন লোক গুহার মুখে দাঁড়িয়ে শীতল চোখে তার দিকে তাকিয়ে আছে। একজন নিচু স্বরে বলল, আমাদের বলো তুমি কি পেয়েছ? সালেম চিঠিটি নিজের পেছনে লুকিয়ে বলল, কিছু না, শুধু পুরনো খোদাই করা চিহ্ন। কিন্তু লোকটি 2 পা এগিয়ে এসে রুক্ষ স্বরে বলল, মিথ্যে বলো না সালেম, আমরা দেখেছি তুমি পাথরের নিচ থেকে কিছু বের করেছ। সালেম আর তাদের বিশ্বাস করতে পারল না। সেই মুহূর্তে তার মনে হল তারা কেবল কৌতূহলী নয়, বরং গুহার মুখে তাদের থাকাটা কোনো কাকতালীয় ঘটনা নয়। কোনো কথা বলার আগেই গুহার বাইরে থেকে আরেকটি কর্কশ কণ্ঠ শোনা গেল, এমন এক কণ্ঠস্বর যা সালেম খুব ভালো করে চেনে এবং যা সে এই জায়গায় শোনার আশা করেনি। ছেলেটাকে ছেড়ে দাও, ও কি খুঁজছে তা নিয়ে তোমাদের কোনো মাথা ব্যথা থাকার কথা নয়। সালেম ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো এবং যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল। সেই লোকটিই সামনে দাঁড়িয়েছিল, সেই রহস্যময় লোক যে প্রথম রাতে তাকে বলেছিল তার বাবাকে খুন করা হয়েছে। কিন্তু এবার তার চেহারা স্পষ্ট ছিল এবং তার চোখে এমন কিছু ছিল যা ব্যাখ্যা করা যায় না। সালেম কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কে?
আমার বাবার সাথে আপনার কি সম্পর্ক? লোকটি তার কাছে এসে চাপা উত্তেজনায় বলল, আমি সেই ব্যক্তি যাকে তোমার বাবা বাঁচানোর চেষ্টা করেছিলেন, আর আমিই একমাত্র সাক্ষী তার বিশ্বাসঘাতকতার। সেই বিশ্বাসঘাতকতা যা এমন একজন করেছে যাকে সে সবচেয়ে কাছের ভাবত। কিন্তু আর কোনো কথা বলার আগেই একটি তীক্ষ্ণ শীষ শোনা গেল এবং লোকটি তীরের আঘাতে সালেমের সামনেই লুটিয়ে পড়ল। সালেম চিৎকার করে উঠল, কিন্তু কাছে যেতে পারল না। গুহার ভেতরের সেই দুই লোক অন্ধকারের মাঝে অদৃশ্য হয়ে গেল। সালিম যেদিক থেকে তীর এসেছিল সেদিকে তাকিয়ে কাউকে দেখতে পেল না। শুধু একটি উঁচু পাথরের ওপর একজন মুখোশধারী লোককে দেখতে পেল, যে একটি কালো ঘোড়ায় চড়ে প্রচণ্ড গতিতে পালিয়ে যাচ্ছে। সেই মুখোশধারী যাওয়ার সময় একটি ছোট সাদা জিনিস ফেলে গেল, যা বাতাসের সাথে উড়ছিল। সালেমের পায়ের কাছে একটি কাগজ পড়ল। সে সেটি খুলে দেখল, তাতে শুধু একটি বাক্য লেখা, দূরে থাকো, নয়তো পরের জন তুমি হবে। আর বাক্যের পাশে সেই একই চিহ্ন, মিম অক্ষর। সালেম বালির ওপর শুয়ে সেই মিম লেখা কাগজটির দিকে তাকিয়ে রইল, যা বাতাসের ঝাপটায় প্রতি কয়েক সেকেন্ড অন্তর উঠছিল, যেন মরুভূমির হিমেল বাতাস তাকে বলছে, বিপদ তোমার কল্পনার চেয়েও কাছে। তার হাত কাঁপছিল এবং রাগে ও ভয়ে তার রক্ত টকবক করছিল। এটি এখন আর শুধু হুমকি নয়, বরং তার বিরুদ্ধে এক ব্যক্তিগত যুদ্ধের ঘোষণা। উট আর ঘোড়াগুলোকে শান্ত করার পর সে অল্প জ্বলতে থাকা আগুনের কাছে বসে নিজের চিন্তাগুলোকে সাজানোর চেষ্টা করল। গত কয়েকদিনে যা ঘটেছে তা একটি বড় বিশ্বাসঘাতকতা ও অপরাধের জালের অংশ। কাফেলা থেকে লোক নিখোঁজ হওয়া, লাশের বুকে আঁকা চিহ্ন, কাফেলায় আগুন দেওয়ার চেষ্টা, ডাকাতদের মাঝে চাচা মাহমুদের উপস্থিতি এবং এখন তার বাবার পুরনো চিঠি, যা মাহমুদের বিশ্বাসঘাতকতার কথা বলছে। সালিম ভালোভাবেই জানল যে এসব কোনো কাকতালীয় ঘটনা নয়। অন্ধকারের আড়ালে কোনো এক শক্তিশালী ব্যক্তি এসব নিয়ন্ত্রণ করছে, এবং মাহমুদ এই অভিশপ্ত খেলার একটি অংশ মাত্র। সালিম সিদ্ধান্ত নিল সে আর অপেক্ষা করবে না, তাকে নড়তে হবে। তাকে সেই রহস্যময় লোকটিকে খুঁজতে হবে যে তার বাবার প্রথম রহস্যটি উন্মোচন করেছিল। হয়তো সেই ব্যক্তি পুরো সত্যের একমাত্র চাবিকাঠি। সে আব্দুল রাজ্জাককে সব জানাল, কিন্তু সেই শেষ চিঠি এবং মিম অক্ষরের কথা বলল না। পাছে কাফেলার লোকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দলনেতা শান্তস্বরে তাকে বললেন, আগামীকালের মধ্যে আমরা মরু উদ্যানে পৌঁছে যাব। সেখানে সব কিছু ঠিক হয়ে যাবে। সেখানে এমন কাউকে পাওয়া যাবে যে কাফেলাকে রক্ষা করতে পারবে এবং কি ঘটছে তা পরিষ্কার করবে। সালেম মনে মনে একমত হতে পারল না, কিন্তু সেই সুযোগটি নিয়ে সেই রহস্যময় লোকটির কাছে পৌঁছাতে চাইল। যাত্রাপথে সে প্রতিটি মানুষ, প্রতিটি ছায়া এবং উটগুলোর প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে লাগল। সে জানত একটি ভুল পদক্ষেপ তাকে শত্রুর সামনে উন্মোচিত করে দিতে পারে। মাঝপথে কাফেলা একটি সরু পাথুরে এলাকা পার হচ্ছিল, যেখানে পাহাড়গুলো সূর্যের আলো আড়াল করে রেখেছিল। সালেম পাথরের মাঝে অদ্ভুত এক নড়াচড়া দেখতে পেল, এমন কিছু যা স্বাভাবিক ছিল না। এক লোকের ছায়া লুকিয়ে কাফেলাকে পর্যবেক্ষণ করছিল। সে আব্দুল রাজ্জাককে ইশারা করল, কিন্তু তারা পৌঁছানোর আগেই ছায়াটি অদৃশ্য হয়ে গেল। তারপর তারা যখন যাত্রা চালিয়ে যাচ্ছিল, হঠাৎ দূর থেকে এক ছোট মেয়েকে তাদের দিকে দৌড়ে আসতে দেখা গেল। মেয়েটি পাথরের মাঝে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিল। সে কাছে এসে কান্নায় ভেঙে পড়ল এবং নিচু স্বরে বলল, দয়া করে আমাকে সাহায্য করুন, ওরা আমাদের নিয়ে যেতে চায়। সালেম এক মুহূর্তের জন্য ইতস্তত করল, কিন্তু তারপর কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করল। মেয়েটি বলল, ওরা শহরের লোক, প্রতি বছর আসে এবং মানুষকে মরুভূমিতে নিয়ে যায়। যারা তাদের কথা শোনে না তারা আর ফিরে আসে না। সালেম শিউরে উঠল। এখন সবকিছু পরিষ্কার হতে শুরু করেছে। ডাকাত, চিঠি, চিহ্ন, লোক নিখোঁজ হওয়া সবই এক বিশাল ষড়যন্ত্রের অংশ, যা সে কল্পনাও করতে পারেনি। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, ওরা কারা? তোমার বাবা মা কোথায়? মেয়েটি ভয়ে ভয়ে বলল, আমার বাবা নেই, তাকে কয়েকদিন আগেই নিয়ে গেছে, আর আমার মা খুব অসুস্থ। সালেম বুঝল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এবং এর সাথে তার নিজের এবং তার বাবার ঘটনার সম্পর্ক আছে। সে এক দুঃসাহসী সিদ্ধান্ত নিল। সে রাতে চুপি চুপি সেই অজানা লোকদের আস্তানায় যাবে। হয়তো সেখানেই এই মেয়েটির ঘটনার সাথে তার বাবা ও চাচা মাহমুদের কোনো যোগসূত্র খুঁজে পাবে। রাত নামতেই সালেম কিছু সরঞ্জাম সংগ্রহ করল এবং চাঁদের হালকা আলোয় নিঃশব্দে মরুভূমির বুক চিরে চোখের আড়ালে এগিয়ে চলল। প্রতিটি পদক্ষেপেই তার মনে হচ্ছিল এটিই হয়তো তার শেষ পদক্ষেপ, এবং প্রতিটি পাথর যেন তাকে নজরে রাখছে। এরপর সে দূরে একটি ক্ষীণ আলো এবং ফিসফাস শব্দ শুনতে পেল। কাছে গিয়ে দেখল পাথরের মাঝে একটি ছোট আস্তানা। মুখোশধারী একদল লোক নিচু স্বরে কথা বলছে। তাদের একজন হঠাৎ চোখ তুলে অন্ধকারের দিকে তাকাল, যেন সে কোনো নড়াচড়া অনুভব করেছে। সালেম একটি বড় পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল এবং তার মস্তিষ্ক কাজ করছিল।
হয়তো এটাই সেই জায়গা যেখানে সবকিছু প্রকাশ পাবে এবং হয়তো আমি আমার চাচা মাহমুদকে এখানে দেখতে পাব। হঠাৎ সে এক পরিচিত কণ্ঠ শুনতে পেল। তুমি এখানে? আমি ভাবিনি তুমি এত দ্রুত পৌঁছাবে। সালেম ভয়ে কেঁপে উঠল। সেই রহস্যময় লোক যে তাকে বলেছিল তার বাবাকে খুন করা হয়েছে, কিন্তু এবার তাকে অনেক বেশি শক্তিশালী ও কঠোর দেখাচ্ছিল এবং তার চোখে ছিল বড় ধরনের সতর্কবার্তা। রহস্যময় লোকটি নিচু স্বরে বলল, সালেম, আজ রাতে এখানে যা দেখবে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে, আর পেছনে ফেরার কোনো পথ নেই। সালেম তার দিকে তাকিয়ে রইল, তার বুক ধরফর করছিল। সে জানল যে সব ষড়যন্ত্র, সব রহস্য এখন কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ পাবে, এবং এখন যা হতে যাচ্ছে তা কেবল ডাকাতদের সাথে কোনো মোকাবেলা নয়, বরং একটি আসল সত্যের লড়াই। মরুভূমি যেন নিস্তব্ধ হয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দিচ্ছিল। রাত গভীর হয়েছে এবং মাথার উপরে তারারা ঝিলমিল করছে, কিন্তু সালেমের মনে কোনো নিরাপত্তার বোধ ছিল না। পাথরের মাঝে সেই ছোট আস্তানাটি এখন মুখোশধারী লোকারণ্য, যারা একটি বিশাল রহস্য নিয়ে নিচু স্বরে কথা বলছে। সালেম কেবল কিছু ছোট সূত্রের মাধ্যমে তা বুঝতে পারছিল, যা তার সামনে জমতে শুরু করেছে। সালেম একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং চারদিকে চোখ বোলাল। সে জানত একটি ভুল পদক্ষেপ তার জীবন কেড়ে নিতে পারে, কিন্তু সে পিছু হটার লোক ছিল না। সেই মুহূর্তে রহস্যময় লোকটি আবার তার সামনে এসে দাঁড়াল এবং নিচু স্বরে বলল, সালেম, আজ রাতে যা দেখবে তা সব কিছু বদলে দেবে। তোমার বাবা, তোমার চাচা, এই শহর, সব কিছুর সম্পর্কে তোমার ধারণা বদলে যাবে। সালেম সাবধানে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, এরা কারা? কেন আমার চারপাশে এত বিপদ? লোকটি এক বিষণ্ণ হাসি দিয়ে বলল, এরা তোমার চাচা মাহমুদের লোক। তোমার বাবার মৃত্যুর পর থেকে সে তোমার বাবার রেখে যাওয়া সব কিছু, তার উত্তরাধিকার এবং সব রহস্য নিজের কবজায় নেওয়ার চেষ্টা করছে। সে শুধু সম্পদ চুরি করেই ক্ষান্ত হয়নি, বরং সত্যটা তোমার কাছ থেকে লুকানোর পরিকল্পনাও করেছে, কিন্তু আজ তুমি তা উন্মোচন করতে যাচ্ছ। সালেম যা শুনল তা বিশ্বাস করতে পারল না। তার জীবনের গত সব বছর, তার ওপর হওয়া সব অন্যায় আর বাড়ি থেকে বের করে দেওয়া, সবই তার চাচার সেই গভীর বিশ্বাসঘাতকতার সাথে যুক্ত। লোকটি আস্তানার দিকে ইশারা করে আরও বলল, এরা সবাই ওর লোক। ও এদের তোমার চারপাশে ছড়িয়ে রেখেছে যাতে ওরা তোমাকে নজরে রাখে, হুমকি দেয় এবং তোমার সম্পদ ও রহস্যগুলো তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে। সালেম আস্তানার দিকে এগিয়ে গেল। সে দেখল কিছু লোক ছোট ছোট বাক্স বইছে, যার কয়েকটিতে তার বাবার পুরনো সিলমোহর লাগানো আছে, এবং অন্যগুলোতে এমন কিছু কাগজ ও চিঠি আছে যা এখনও কাফেয়ার কাছে পৌঁছায়নি। হঠাৎ একজন মুখোশধারী তার কাছে এসে চিৎকার করে তাকে থামাল। সালেম তার পুরো শক্তি দিয়ে লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে সরিয়ে দিয়ে একটি পাথরের আগালে লুকাল। সে যখন চারদিকে তাকালো, দেখল সব লোক তার চারপাশে জড়ো হতে শুরু করেছে, যেন তারা জানত যে সে তার ভাগ্যের মোকাবিলা করতে প্রস্তুত। সেই মুহূর্তে রহস্যময় লোকটি তার পোশাকের ভেতর থেকে একটি ছোট তলোয়ার বের করে বলল, সালেম, এখন এটির প্রয়োজন হবে। এখন সময় এসেছে তোমার বাবা আর চাচার আসল সত্য জানার। সালেমের হৃদয় কাঁপছিল, কিন্তু সে শক্তভাবে তলোয়ারটি ধরল। তার ভয় এখন আর শুধু মানুষদের নিয়ে নয়, বরং তার বাবা আর চাচা মাহমুদের সেই ভয়ঙ্কর রহস্য নিয়ে। রহস্যময় লোকটি বলতে শুরু করল, তোমার বাবা, ব্যবসায়ী সাঈদ, অসুস্থ হয়ে মারা যাননি যেমনটা বলা হয়েছিল। তিনি যখন মাহমুদের বিশ্বাসঘাতকতা আর অসততা ধরতে পারলেন, তখন তিনি তার মোকাবিলা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি মাহমুদের পাতা ভাদে পা দিলেন। মাহমুদ তার লোক পাঠিয়ে তাকে মেরে ফেলল এবং সব প্রমাণ তোমার কাছ থেকে লুকিয়ে ফেলল। কিন্তু একটি জিনিস তারা নিতে পারেনি, তোমার ইচ্ছাশক্তি আর সত্য উদ্ঘাটনের ক্ষমতা। সালেম এক মুহূর্ত থেমে হুঙ্কার দিয়ে বলল, আর আমার মা কোথায়? আর আমার বাবার রেখে যাওয়া সব কোথায়? লোকটি তিক্ত হাসি দিয়ে বলল, তোমার মা শান্তিতে আছেন, কিন্তু তিনি কেবল অর্ধেক সত্য জানেন। আর তোমার বাবার রেখে যাওয়া সম্পদের একাংশ এই লোকেদের হাতে, এবং বাকি অংশ তোমাকে নিজের বুদ্ধি দিয়ে এক এক করে খুঁজে বের করতে হবে। সালেম ধীরে ধীরে আস্তানার দিকে এগিয়ে গেল এবং প্রমাণ সংগ্রহ করতে শুরু করল। বাক্সগুলোর মধ্যে এমন কিছু নথিপত্র ছিল যাতে গোপন লেনদেন, বিশ্বস্ত ব্যক্তিদের নাম এবং লুকানো সম্পদের ইঙ্গিত ছিল। যখন সে একটি বাক্স খুলছিল, তখন সে তার পেছনে একটি ছায়া দেখতে পেল। সে দ্রুত ফিরে তাকিয়ে দেখল তার চাচা মাহমুদ আস্তানার প্রবেশদ্বারে দাঁড়িয়ে, তার চোখে রাগ ও ধূর্ততা। সালেম উচ্চস্বরে বলল, মাহমুদ, আজ রাতে তোমার সব কীর্তি ফাঁস হবে। মাহমুদ শীতল হাসি দিয়ে বলল, তুমি অনেক ছোট খোকা। আমি শুরু থেকেই সব পরিকল্পনা করে রেখেছি, এবং এখন তোমার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করবে যে আমি সব সময় তোমার চেয়ে এক ধাপ এগিয়ে আছি। সালেমের বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু তার মনে পড়ল বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর থেকে তার প্রতিটি কষ্টের কথা, সব অন্যায় আর বঞ্চনার কথা, যা তাকে আজকের এই মানুষ হিসাবে গড়ে তুলেছে।
তার মনে পড়ল সেই সব চিঠি, বাক্স আর পুরনো কাগজের কথা। তার রক্তে শক্তি প্রবাহিত হতে লাগল এবং সে মাথা উঁচু করে বলল, তুমি ভেবেছিলে আমি দুর্বল আর তুমি শক্তিশালী, কিন্তু আজ রাতে তুমি জানতে পারবে যে ধৈর্য ও সততা তোমার সব ষড়যন্ত্রের চেয়েও বেশি শক্তিশালী। রহস্যময় লোকটি সালেমের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, এখনই আসল লড়াই শুরু হবে এবং ভুলের কোনো অবকাশ নেই। বাতাস বইছিল আর সামনে পড়ে থাকা বিশাল মরুভূমি যেন এক পরীক্ষার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছিল। সালেমের বুক ধরফর করছিল। সে আর সেই সাধারণ ছেলেটি নেই যাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, বরং সে এখন তার বংশের উত্তরাধিকারী এবং সে সেই মানুষের মোকাবিলা করতে প্রস্তুত যে তার শৈশব ও ভবিষ্যৎ ধ্বংস করেছে, মাহমুদ। সালেম সাবধানে আস্তানায় ঢুকল। মুখোশধারী লোকরা পাথরের আড়ালে লুকিয়ে বিস্ময়ে তার দিকে তাকাচ্ছিল, কিন্তু কেউ সরাসরি আসার সাহস পাচ্ছিল না। সালেমের চোখে যে সাহস ও ধৈর্য ফুটে উঠেছিল তা তাকে তার শত্রুদের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল। হঠাৎ সেই রহস্যময় লোকটি সালেমের কাছে এসে ফিসফাস করে বলল, এখনই তুমি তোমার বাবা ও চাচার সব সত্য জানতে পারবে এবং বুঝতে পারবে কেন তোমার সাথে এমনটি ঘটেছে। প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে শুনবে। সালেম তার পুরো মনোযোগ দিয়ে সেই কথাগুলো শুনতে লাগল, যা বহু বছর ধরে চাপা পড়া রহস্য উন্মোচন করছিল। তোমার বাবা ব্যবসায়ী সাঈদ অসুস্থ হয়ে মারা যাননি। তিনি যখন জানতে পারলেন মাহমুদ পরিবারের টাকা আত্মসাৎ করছে, গোপন মাল বিক্রি করছে এবং সব সম্পদ দখল করার পরিকল্পনা করছে, তখন তিনি তার প্রতিবাদ করেছিলেন। কিন্তু মাহমুদ তাকে সরিয়ে দেওয়ার জন্য লোক ভাড়া করল এবং তাকে মরুভূমির এক দূরবর্তী জায়গায় পাঠিয়ে দিল, যেখানে সবাই ভাবল সে মারা গেছে। সালেম কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, কিন্তু সে সব কিছু লুকালো কি ধারে, আর এসব নথি তার কাছে পৌঁছল কিভাবে? লোকটি উত্তর দিল, তোমার বাবা খুব বুদ্ধিমান ছিলেন। মৃত্যুর আগে তিনি অনেক চিহ্ন, প্রমাণ ও চিঠি রেখে গিয়েছিলেন, যা কেউ খুঁজে পায়নি। কিছু এখানে আছে আর বাকিগুলো শহরে আছে, যা কেউ পড়ার অপেক্ষায় আছে। আর মাহমুদ এখন তোমার সামনে দুর্বল, কিন্তু সে এখনও বিপজ্জনক। ঠিক সেই মুহূর্তে চাচা মাহমুদ একটি উঁচু পাথরের উপর উদয় হল। তার চোখে রাগ ও ধূর্ততা। সে তলোয়ার উঁচিয়ে দাঁড়িয়েছিল, যেন পুরো বাতাস তার শক্তির কাছে নতজানু হয়েছে। সে চিৎকার করে বলল, আমি ভাবিনি তুমি এখানে পৌঁছাবে। আমি ভেবেছিলাম তুমি দুর্বল এবং কিছুই বুঝবে না। সালেম দৃঢ়ভাবে মাথা উঁচু করে প্রবল কণ্ঠে বলল, অনেক ধৈর্য ধরেছি মাহমুদ। আজ তুমি জানতে পারবে যে সত্য ও সততা তোমার সব ফন্দি ফিকিরের চেয়ে বড়। তাদের মাঝে এক তীব্র বাক্যযুদ্ধ শুরু হলো। প্রতিটি কথা মাহমুদের করা বছরের পর বছর ধরে চলা বিশ্বাসঘাতকতা ফাঁস করে দিচ্ছিল। মাহমুদ চেষ্টা করছিল সালেমের মনে ভয় জাগাতে, কিন্তু সালেম তাকে আর কোনো বিপদ হিসাবে দেখছিল না, বরং সে তার মাঝে দেখছিল তার হারানো শৈশব, আত্মসাৎ করা উত্তরাধিকার আর ছিনিয়ে নেওয়া মর্যাদা। এরপর সালেম ধীরে ধীরে আস্তানা থেকে পুরনো নথিগুলো সংগ্রহ করতে শুরু করল। সেই কাগজগুলোতে সেই সব ব্যবসায়ীদের নাম ছিল যারা তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, এবং সেই গোপন ভাণ্ডারের জায়গার নাম ছিল যা ব্যবসায়ী সাঈদ রেখে গিয়েছিলেন। প্রতিটি কাগজ যেন একটি বড় ধাঁধার একটি অংশ মেলাচ্ছিল এবং সালেমকে জয়ের কাছে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সালেম তার পেছনে শব্দ শুনল। সে দ্রুত ফিরে তাকিয়ে দেখল সেই ছোট মেয়েটি পাথরের আড়ালে ভয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটি পুরনো কাগজ। সেই কাগজটি গত কয়েক বছর ধরে লুকানো ছিল। তাতেও তার বাবার সিলমোহর ছিল এবং পরিষ্কার হাতে লেখা একটি চিঠি। যে এই চিঠি পাবে সে জানো যে আমার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা আমার ছেলের সামনে ধরা পড়বেই, কারণ সত্যের ইচ্ছা সব ষড়যন্ত্রের চেয়ে বড়। সালেমের বুক কেঁপে উঠল। এখনও সব কিছু তার কাছে দিনের মতো পরিষ্কার। মাহমুদ হারতে বাধ্য এবং সত্য জয়ী হবেই। সালেম তার চাচার দিকে এগিয়ে গেল, তার হাতে উত্তরাধিকারের কাগজ এবং চোখে অদম্য দৃষ্টি। প্রতারণার খেলা শেষ মাহমুদ। এখন সবাই জানবে কে সত্যের পথে ছিল আর কে অন্যায়ের পথে। মাহমুদ এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর এক শীতল হাসি দিল। সে জানল যে এটি কেবল শুরু। বড় লড়াই এখন শুরু হয়েছে এবং পেছনে ফেরার আর কোনো পথ নেই। সালেম এবং মাহমুদ মুখোমুখি দাঁড়িয়ে। চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ আর উটগুলোর পায়ের নিচে বালু সরে যাওয়ার শব্দ শোনা যাচ্ছে। সালেমের হাতে বাবার সিলমোহর লাগানো কাগজ এবং চোখে স্থির দৃষ্টি। সে জানল এটি কেবল শারীরিক লড়াই নয়, বরং সত্য ও মিথ্যার, অতীত ও বর্তমানের এক চরম লড়াই। মাহমুদ ধীরে ধীরে তার তলোয়ার তুলল এবং শীতল হাসি দিয়ে বলল, অবশেষে তুমি এখানে পৌঁছালে। আমি ভেবেছিলাম তুমি দুর্বল। আমি যা করেছি সব আমাদের সম্পদ রক্ষার জন্যই করেছি। সালেম তীব্র স্বরে বলল, আমাদের সম্পদ? তুমি যা করেছ তা চুরি আর বিশ্বাসঘাতকতা। তুমি আমার বাবাকে মেরেছ, তার সম্পদ লুকিয়েছ আর শহরকে মিথ্যার জালে আটকে রেখেছ।
আজ সব ফাঁস হবে। মাহমুদ তার লোকদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওকে ধরো, বাক্সগুলোর কাছে যেতে দিও না। কিন্তু সালেম আগে থেকেই প্রস্তুত ছিল। সে তলোয়ার ও ছোট খঞ্জর নিয়ে সাহসের সাথে এগিয়ে চলল। এটি শারীরিক লড়াইও ছিল, কিন্তু সালেমের মনের জোর তাকে মাহমুদিন বেশিরভাগ লোকের উপর জয়ী করল। একই সাথে সালেম বাক্সগুলোতে লুকানো রহস্যগুলো ফাঁস করতে শুরু করল। সেখানে এমন সব নথি ছিল যা মাহমুদের প্রতিটি বিশ্বাসঘাতকতা প্রমাণ করছিল। বাবার ব্যবসা থেকে চুরি করা টাকা, শহরের দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সাথে গোপন চুক্তি এবং এমনকি তার মায়ের সত্য লুকিয়ে রাখার পেছনে মাহমুদের দেওয়া হুমকির প্রমাণ। সব সত্য সালেমের কাছে বন্যার স্রোতের মতো আসতে লাগল। সে অনুভব করল শৈশব থেকে তার ওপর হওয়া সব অন্যায় আসলে এই মুহূর্তের জন্যই তাকে তৈরি করছিল। মাহমুদ সালেমের কাছে এসে গভীর স্বরে বলল, ভেবেছিলে তুমি ছোট, বোঝনি যে এই পুরো শহর আমার কবজায়, আর যে রহস্য জানবে তাকে আমি তক্ষুনি শেষ করে দেব। সালেম শান্তভাবে হেসে বলল, কিন্তু এবার তুমি ভুল করেছ। আমি প্রতিটি প্রমাণ ও চিহ্ন খুঁজে বের করেছি, যা আমার বাবা রেখে গিয়েছিলেন। সালেম বাবার সিলমোহর লাগানো কাগজটি উঁচিয়ে ধরল এবং বলল, এটি শুধু একটি কাগজ নয়, এটি আমার পরিবারের সম্পদ। যারা চুরি করতে চেয়েছে তাদের বিশ্বাসঘাতকতার প্রমাণ। শহরের সবাই এখন জানবে কে জালিম আর কে সৎ। আস্তানার চারপাশে জড়ো হওয়া শহরের কিছু লোক চিৎকার করে উঠল, সত্য জয়ী হবেই, অন্যায়ের কোনো জায়গা নেই। মাহমুদ কেঁপে উঠল এবং সালেমের ইচ্ছাশক্তির সামনে তার শক্তি কমতে শুরু করল। সে তলোয়ার দিয়ে আক্রমণ করতে চাইল, কিন্তু সালেম আরও দ্রুত গতিতে সেই আঘাত প্রতিহত করল এবং তলোয়ারটি ছুঁড়ে ফেলে দিল, যা বুঝিয়ে দিচ্ছিল যে সে কাউকে মারতে নয় বরং সত্য প্রতিষ্ঠা করতে এসেছে। মাহমুদ হাঁটু গেড়ে বসে পড়ল। সালেম তার সামনে সব ভ্রমাণ তুলে ধরল, টাকা পাচারের নথি, তার গোপন অনুচরদের তালিকা এবং ডাকাতদের সাথে তার যোগ সাজসের প্রমাণ। সালেম বলল, আজ থেকে এক নতুন অধ্যায় শুরু হবে, যেখানে অন্যায়ের কোনো স্থান থাকবে না। মাহমুদ অসহায়ভাবে দাঁড়িয়ে রইল, তার চোখে ভয় ও অনুশোচনা। অন্যদিকে সালেম জীবনে প্রথমবার সত্যিকারের শক্তি অনুভব করছিল, সেই শক্তি যা সত্য, ধৈর্য ও সততা থেকে আসে। সালেম অনুভব করল তার বাবা শুরু থেকেই প্রতিটি পদক্ষেপ এই মুহূর্তের জন্যই সাজিয়ে রেখেছিলেন। ব্যবসায়ী সাইদের উত্তরাধিকার কেবল টাকা ছিল না, তা ছিল ইচ্ছা, মর্যাদা ও সততা। সালেম তার পাশে থাকা সেই রহস্যময় লোকটির দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আজ থেকে আর কোনো ভয় নেই। লোকটি হেসে বলল, এটি কেবল শুরু সালেম, পুরো শহর এখন সত্য জানবে, আর তুমি হবে তোমার বংশের মর্যাদার রক্ষক। সূর্য যখন ধীরে ধীরে মরুভূমির বুকে উদিত হচ্ছিল, সালেম স্থিরভাবে আকাশের দিকে তাকিয়ে রইল, যা তার বংশ এবং শহরের জন্য এক নতুন যুগের সূচনা ঘোষণা করছিল। সালেম সেই রহস্যময় লোক এবং সত্য জানা কিছু মানুষদের নিয়ে শহরে ফিরে এলো। শহরটি যেন এক বিস্ফোরণের অপেক্ষায় ছিল। প্রতিটি কোণ, প্রতিটি গলি বছরের পর বছর ধরে অনেক রহস্য লুকিয়ে রেখেছিল, যা এখন আলোর মুখ দেখতে চাচ্ছিল। সালেম মাহমুদের সাথে যুক্ত ব্যবসায়ীদের জড়ো করল এবং সবার সামনে সব প্রমাণ তুলে ধরল। সবার চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। তারা জানত কিছু একটা লুকানো আছে, কিন্তু সত্য এত গভীর তা কেউ কল্পনাও করেনি। সালেম তাদের সামনে দাঁড়িয়ে বলল, যারা আমার বাবার বিশ্বাসের অমর্যাদা করেছে এবং আমার চাচার সাথে মিলে পরিবারের সম্পদ চুরি করেছে, তাদের সবাইকে জবাবদিহি করতে হবে, কেবল টাকা দিয়ে নয়, বরং সত্য ও ন্যায়ের মাধ্যমে। সে যখন নথিপত্রগুলো পড়ছিল, একের পর এক চমক বেরিয়ে আসছিল। পুরনো হিসাবের খাতা থেকে জানা গেল যে তার বাবা কেবল একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন না, বরং তার একটি বিশাল নেটওয়ার্ক ছিল যা অন্য শহর পর্যন্ত বিস্তৃত ছিল এবং যা কিছু বিশ্বস্ত প্রতিনিধির ওপর নির্ভর করত, যাদের কথা তার বাবা ছাড়া আর কেউ জানত না। সালেম একটি দীর্ঘ নিঃশ্বাস নিল এবং ঘোষণা করল, এটি কেবল আমাদের সম্পদ নয়, এটি এই শহরের সম্পদ, সেই সব মানুষের সম্পদ যাদের আমার বাবা ভালোবাসতেন এবং যারা অন্যায়ের শিকার হয়েছে। সে তার বাবার রেখে যাওয়া সব জমি ও সম্পদ ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করল। যারা অভাবী ব্যবসায়ী ছিল তাদের ঋণ মকুফ করা এবং জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা বড় বড় গুদাম ও জমি উন্মুক্ত করার কাজ শুরু হল। সালেম যখন এই কাজগুলো করছিল, সে মাহমুদের বিশ্বাসঘাতকতার প্রথম পরিণতির মুখোমুখি হল। শহরের যেসব লোক বিগত বছরগুলোতে যারা তাকে সাহায্য করেছিল, তারা এখন পিছু হটতে শুরু করল। তারা সত্যকে ভয় পাচ্ছিল এবং নতুন বিচার ব্যবস্থা থেকে বাঁচার পথ খুঁজছিল। কিন্তু সালেম প্রস্তুত ছিল। সে প্রতিটি বিশ্বাসঘাতক ব্যক্তির তালিকা তৈরি করেছিল এবং তার বাবার বিরুদ্ধে করা ষড়যন্ত্র বা মাহমুদের সাথে তাদের যোগসাজসের প্রমাণ সংগ্রহ করেছিল। তার প্রতিটি পদক্ষেপ ছিল সুচিন্তিত এবং প্রতিটি নড়াচড়া ছিল নিখুঁত। একই সময়ে সালেম নতুন এক চমক খুঁজে পেল।
শহরের বাইরে একটি পুরনো বাড়িতে তার বাবা বহু বছর আগে একটি গোপন সিন্দুক রেখে গিয়েছিলেন। সালেম সেখানে প্রবেশ করে দেখল ঘরগুলো সোনা, দামি পাথর এবং পুরনো পাণ্ডুলিপিতে ঠাসা, আর সবকিছুই খুব যত্নের সাথে সংরক্ষিত ছিল। সামনে থাকা এই ধনসম্পদ দেখে তার হাত কেঁপে উঠল, কিন্তু সে শুধু টাকা দেখে প্রলুব্ধ হল না। সে জানত এই সম্পদ ব্যক্তিগত বিলাসিতার জন্য নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং শহরের ভাগ্য পরিবর্তনের জন্য, যে শহরে তার বাবা সততা ও নিষ্ঠার সাথে বাস করতেন। পরের দিন সালেম সেই সম্পদ বিতরণ করতে শুরু করল। শুধু সেই ব্যবসায়ীদেরই দিলেন না যারা প্রতারণার শিকার হয়েছিল, বরং দরিদ্র, অভাবী এবং সেই সব স্কুল ও হাসপাতালে যেগুলোর সাহায্যের খুব প্রয়োজন ছিল। একই সাথে সে তার চাচা মাহমুদের মুখোমুখি হতে ভুলল না। সবার সামনে তাকে দাঁড় করিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে সে বলল, তুমি বিশ্বাসঘাতকতার পথ বেছে নিয়েছিলে। আজ তুমি সত্যের সামনে, ন্যায় বিচারের সামনে এবং যাদের তুমি বিসর্জন দিয়েছিলে তাদের সামনে দাঁড়িয়ে আছো। আজ থেকে তুমি আর কোথাও লুকাতে পারবে না। মাহমুদ থর থর করে কাঁপতে লাগল। তার চোখ আতঙ্কে ভরে গেল। সে ভাবেনি যে ন্যায় বিচার এত শক্তিশালীভাবে এবং সব তথ্য নিয়ে এক মুহূর্তে তার সামনে হাজির হবে। সবচেয়ে বড় চমক ছিল এই যে কিছু লোক যারা ভাবত তারা মাহমুদের বিশ্বাসঘাতকতার শাস্তি থেকে বেঁচে যাবে, তারাও এখন অপরাধ স্বীকার করতে শুরু করল। তারা মাহমুদের পরিকল্পনার বিস্তারিত বিবরণ দিতে লাগল, যে কিভাবে কাফেলা লুট করা হতো এবং টাকা লুকানো হতো। সালেম বুঝতে পারল যে ন্যায় বিচার কেবল অপরাধীকে সাজা দেওয়া নয়, বরং ষড়যন্ত্রের সব সুতো ছিঁড়ে ফেলা এবং প্রতিটি ভুক্তভোগীকে তার অধিকার ফিরিয়ে দেওয়া। সেই সন্ধ্যায় সালেম তার বাবার পুরনো প্রাসাদে বসে জানলা দিয়ে শহরের দিকে তাকিয়ে রইল। বহু বছর পর সে নিজের মাঝে শান্তি অনুভব করল, কিন্তু সে জানত এটি কেবল শুরু। সম্পদ ফিরিয়ে দেওয়া আর বিচার করা একটি ধাপ মাত্র, কিন্তু বাবার উত্তরাধিকার রক্ষা করা এবং শহরকে লোভী মানুষদের হাত থেকে বাঁচানো হবে আরও বড় পরীক্ষা। সালেম আকাশের দিকে হাত তুলে নিচু স্বরে বলল, আমি পেরেছি, আমি ন্যায় বিচার করেছি। এখন আমি আমার বাবার উত্তরাধিকার রক্ষা করব এবং সবার অধিকার ফিরিয়ে দেব। তার পাশে থাকা রহস্যময় লোকটি হেসে বলল, তুমি প্রমাণ করেছ যে আসল উত্তরাধিকার সোনা বা টাকা নয়, বরং সঠিক কাজ করার শক্তি এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস। সেই মুহূর্তে সালেম এক নতুন যুগের দিকে পা বাড়াল, কেবল ব্যবসায়ী সাইদের ছেলে হিসেবে নয়, বরং একজন এমন মানুষ হিসেবে যে শহরকে বদলে দিতে এবং মর্যাদা ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে সক্ষম। সূর্যোদয়ের সাথে সাথে সালেমের মনে হল পুরো শহর তার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় আছে। সে আর কেবল একজন অনাথ যুবক নয় যে ঘর থেকে বিতাড়িত হয়েছিল, বরং সে এখন ন্যায়বিচার ও উত্তরাধিকারের প্রতীক। এক এমন মানুষ যে পুরো শহরের ভাগ্য নতুন করে লিখবে। সে জানত চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি, কারণ কেবল চাচা মাহমুদের বিশ্বাসঘাতকতাই নয়, দুর্নীতির আরও অনেক স্তন আছে যা শহরের প্রভাবশালী ও ধনী ব্যক্তিদের পর্যন্ত বিস্তৃত। সালেম একটি নিখুঁত পরিকল্পনার মাধ্যমে শহর গোছাতে শুরু করল। প্রথমত, দলিল ও গোপন সিন্দুক থেকে পাওয়া সম্পদ এমনভাবে বিতরণ করা যাতে দরিদ্র ও অসহায়রা তাদের প্রাপ্য পায়। দ্বিতীয়ত, সেই সব ব্যবসায়ীদের মোকাবেলা করা যারা তার বাবার সাথে বিশ্বাসঘাতকতা করতে মাহমুদকে সাহায্য করেছিল। সে জানত এই লড়াই সহজ হবে না, কারণ ওই লোকগুলো বহু বছর ধরে ছলচাতুরি করে বেঁচে আছে এবং একটি ভুল পদক্ষেপ তাদের আবার ক্ষমতায় ফিরিয়ে আনতে পারে। সালেম নিজের কাফেলা ও ব্যবসায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একদল বিশ্বস্ত ও আমানতদার লোক নিয়োগ করল। প্রতিদিন সে বাজারে যেত, ব্যবসায়ীদের সাথে কথা বলত, মানুষের অভিযোগ শুনত এবং বছরের পর বছর ধরে ঝুলে থাকা জমিজমা বা পাওনা সংক্রান্ত সমস্যার সমাধান করত। সে খুব প্রজ্ঞার সাথে বিচার করত, কিন্তু নিয়মের ব্যাপারে ছিল কঠোর, যাতে সবাই বুঝতে পারে যে সত্য ফিরে এসেছে এবং অন্যায় আর সহ্য করা হবে না। এই কাজ করার সময় সেই নতুন এক পারিবারিক রহস্য খুঁজে পেল। একটি পুরনো দলিলে দেখা গেল যে তার বাবা এমন একটি বাড়িতে গোপন অংশীদার ছিলেন যা সবাই এক দুর্নীতিবাজ ব্যবসায়ী সম্পদ বলে জানত। কিন্তু চমক এখানেই শেষ হয়নি। ডায়েরির পাতার ভেতরে সালেম তার বাবার লেখা একটি গোপন চিঠি পেল, যা সরাসরি তাকে উদ্দেশ্য করে লেখা ছিল। বাবা, তুমি যদি আজ এই চিঠিটি পড়ো, তবে জানবে যে তোমার প্রতিটি পদক্ষেপ যেন ন্যায়ের পথে হয়। আমাদের উত্তরাধিকার চুরি করার জন্য অনেকে চেষ্টা করবে। মাহমুদ যেভাবে আমাকে ধোঁকা দিয়েছে সেভাবে তোমাকেও দেওয়ার চেষ্টা করবে। ধৈর্য ধরো, ন্যায় বিচার করো এবং কেবল তাকেই বিশ্বাস করো যে নিজের বিশ্বস্ততা প্রমাণ করেছে। সালেম চিঠিটি পড়ার সময় কেঁপে উঠল এবং বুঝতে পারল তার বাবা কেবল টাকা রেখে যাননি, বরং শহরকে একটি মজবুত ভিত্তির ওপর গড়ে তোলার এবং ন্যায় বিচার প্রার্থীদের রক্ষার এক পূর্ণাঙ্গ পরিকল্পনা রেখে গিয়েছেন। দিন যাওয়ার সাথে সাথে সালেম অন্যদের করা বিশ্বাসঘাতকতার মোকাবিলা করতে লাগল। যে ব্যবসায়ীরা মাহমুদের সাথে হাত মিলিয়েছিল তারা বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সালেমের কাছে সব প্রমাণ থাকায় তারা সবার সামনে অপরাধ স্বীকার করতে বাধ্য হল। এটি শহরের অভিভাবক হিসাবে সালেমের অবস্থান আরও শক্ত করল। কেউ কেউ পালিয়ে যাওয়ার চেষ্টা করল,
কিন্তু সালেমের বিশ্বস্ত বাহিনী তাদের ধরে এনে জনসমক্ষে বিচারের মুখোমুখি করল। একই সাথে সালেম আরও গভীর কিছু আর্থিক রহস্য খুঁজে পেল। তার বাবার পুরনো ডায়েরি থেকে শহরের বাইরে গোপন ব্যাংক অ্যাকাউন্ট, পাশের শহরগুলোতে লুকানো সোনার বাক্স এবং এমন সব সম্পদের হুদিশ পাওয়া গেল যা সম্পর্কে কেউ জানত না। এই সব সম্পদ ব্যক্তিগত ব্যবহারের জন্য ছিল না, বরং এটি ছিল শহরকে দারিদ্র্য থেকে বাঁচাতে এবং হাসপাতাল, স্কুল ও যুবকদের জন্য প্রকল্প গড়ার জন্য তার বাবার এক সুদূরপ্রসারী পরিকল্পনা। সালেম স্বচ্ছতা ও ন্যায়ের সাথে এই সম্পদ পরিচালনার পরিকল্পনা করল, যাতে সবাই জানে টাকা কোথা থেকে আসছে এবং কিভাবে বিলি হচ্ছে। সে জানত এই দায়িত্ব আগের যে কোনো মোকাবিলার চেয়ে কঠিন। সে শিক্ষা নিয়েছিল যে টাকা কেবল মানুষের জীবনই বদলায় না, বরং পুরো শহরের ভারসাম্য বদলে দিতে পারে। সালেমের প্রতিটি পদক্ষেপে শহরটি ধীরে ধীরে দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার আধার থেকে বেরিয়ে আসছিল এবং আমানতদার ও সৎ মানুষরা ভবিষ্যতের নেতৃত্ব দিতে শুরু করেছিল। এক রাতে বাবার ডায়েরি দেখার সময় সালেম এক অপ্রত্যাশিত তথ্য পেল। বাবার স্বাক্ষর করা একটি পুরনো দলিলে অন্য শহরের ব্যবসায়ীদের সাথে একটি গোপন চুক্তির উল্লেখ ছিল, যার উদ্দেশ্য ছিল শহরকে বাইরের বিপদ থেকে রক্ষা করা এবং কাফেলার ব্যবসা ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করা। এটি উত্তরাধিকারের বইয়ে এক নতুন অধ্যায় খোলার মতো ছিল, যার অর্থ হল তার বাবার সম্পদ কেবল আর্থিক ছিল না, বরং এটি ছিল শহরের ভবিষ্যৎ রক্ষার এক কৌশল। সালেম হাসল এবং বুঝল তার যাত্রা এখনও শেষ হয়নি, বরং শুরু হয়েছে এক নতুন নির্মাণ ও সুরক্ষার পর্যায়। কয়েক দিনের অস্থিরতার পর শহরটি যেন একটু একটু করে নিঃশ্বাস নিতে শুরু করেছিল। সালেমের চোখ শহরের প্রতিটি কোণে নজর রাখছিল। সে জানত এই সাময়িক শান্তি শেষ নয়, বরং এটি নতুন চ্যালেঞ্জের শুরু, যেখানে তাকে প্রমাণ করতে হবে যে সে কেবল টাকা ও সত্যের উত্তরাধিকারী নয়, বরং পুরো শহরের এবং তার বাবার রেখে যাওয়া সব কিছুর রক্ষক। একদিন তার বাবার পুরনো লাইব্রেরিতে খুব সাবধানে বন্ধ করা একটি চিঠি এলো, যাতে এমন একটি শিলমোহর ছিল যা সে আগে কখনো দেখেনি। শিলমোহরটি ছিল ঈগলের মতো দেখতে এক অদ্ভুত পাখির। সালেম কাঁপা কাঁপা হাতে চিঠিটি খুলল এবং সেখানে তার বাবার শেষ কথাগুলো লেখা ছিল। বাবা, তুমি যদি এই পর্যায়ে পৌঁছে থাকো, তবে জেনে রেখো আমাদের উত্তরাধিকার কেবল সম্পদ নয়। এমন কিছু রহস্য আছে যা আমি কারুর কাছে প্রকাশ করিনি, এমনকি তোমার কাছেও নয়। শহরে এমন এক বড় শক্তি আছে যা এখনও দেখা যায়নি এবং অন্ধকারের মাঝে এক বিপদ লুকিয়ে আছে। তোমাকে এই শহর রক্ষা করতে হবে এবং আমাদের উত্তরাধিকারের পাহারা দিতে হবে, নয়তো যা অর্জন করেছ সব হারিয়ে যাবে। সালেম শিউরে উঠল। কথাগুলো পরিষ্কার হলেও রহস্য আর সতর্কবার্তায় ভরা ছিল। সে বুঝল কেউ তার ওপর নজর রাখছে এবং তার বাবার সম্পদ ও কাগজপত্রের চেয়েও বড় কোনো রহস্য আছে যা পুরো শহরকে হুমকির মুখে ফেলতে পারে। যখন সে চিঠিটি বোঝার চেষ্টা করছিল, বাজার থেকে খবর এলো যে দূরবর্তী শহর থেকে আসা একদল লোক, যারা সালেমের ক্ষমতা সম্পর্কে জানে, তারা গুদাম ও সম্পদ দখল করার পরিকল্পনা করছে। সালেম প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়ে প্রতিটি পদক্ষেপের হিসাব করতে লাগল। সে জানত এদের মোকাবিলা করা মাহমুদের মোকাবিলার মতো হবে না। এরা শক্তিশালী, ব্যবসা ও চাতুরিতে অভিজ্ঞ এবং এমনকি শারীরিকভাবেও বলবান। সালেম দুই দিক দিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার সিদ্ধান্ত নিল। প্রথমত, বাজানের নিরাপত্তা বাড়িয়ে এবং বিশ্বস্ত প্রহরী নিয়োগ করে ভেতর থেকে শহর রক্ষা করা। দ্বিতীয়ত, নতুন শত্রুদের বুদ্ধি দিয়ে মোকাবিলা করা। বাবার কাছ থেকে শেখা চাতুরি ও ব্যবসার কৌশল কাজে লাগিয়ে তাদের আক্রমণের আগেই তাদের বিপদে ফেলা। পরিকল্পনা বাস্তবায়ন করার সময় সে নতুন এক তথ্য পেল। পুরনো এক দলিলে তার বাবার পরিবারের এক গোপন শাখার কথা জানা গেল, যারা পুরনো ব্যবসা, গোপন পথ এবং তার বাবার বন্ধু ও শত্রুদের সম্পর্কে অনেক তথ্য জানত। এই আবিষ্কার সালেমকে অনেক সুবিধা দিল, কিন্তু সে বুঝল অন্য কোনো পক্ষও হয়তো এই রহস্যগুলো জানে। একদিন সালেম সেই রহস্যময় লোকটির সাথে বাবার ডায়েরি দেখার সময় একটি পুরনো মানচিত্র পেল, যা একটি লুকানো আস্তানার কথা বলছে। সেখানে টাকা, অস্ত্র এবং কৌশলগত পরিকল্পনা রয়েছে। এই মানচিত্র কেবল সম্পদের নয়, বরং শক্তির এক হাতিয়ার ছিল, যা শহরের যে কোনো বিপদে ব্যবহার করা যায়। সালেম বুঝল সময় খুব কম। সে একদল বিশ্বস্ত লোক নিয়ে সেই আস্তানার দিকে যাওয়ার পরিকল্পনা করল, যাতে শত্রুরা সেখানে পৌঁছনোর আগেই সে তা দখল করতে পারে। এক অন্ধকার রাতে সালেম তার দলকে নিয়ে বের হল এবং কঠোর স্বরে বলল, আজ রাতে আমরা যা করতে যাচ্ছি তা কেবল সম্পদ রক্ষা নয়, বরং শহরের উত্তরাধিকার এবং যারা আমাদের বিশ্বাস করেছে তাদের রক্ষা করা। দলটি পাহাড় আর ছায়ার আড়াল নিয়ে খুব সাবধানে এগোতে লাগল। সালেম তাদের আত্মবিশ্বাসের সাথে নেতৃত্ব দিচ্ছিল, কিন্তু তার মনে ভয় ছিল যে শত্রুরাও হয়তো এই মানচিত্রের কথা জানে।
যখন তারা আস্তানার কাছে পৌঁছল, সালেম দেখল কিছু শত্রু আগেই সেখানে পৌঁছেছে এবং ভেতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু তার বাবার লাগানো পুরনো নিরাপত্তার কারণে তারা ব্যর্থ হয়েছে। এই মুহূর্তটি ছিল চূড়ান্ত। সালেম বুঝল আসল লড়াই কেবল তার চাচার সাথে ছিল না, বরং তার বাবার উত্তরাধিকার এবং শহরের পুরনো রহস্য থেকে আসা নতুন হুমকির বিরুদ্ধে। রাত ছিল অন্ধকার আর বাতাস বইছিল পাথরের খাঁজে, কিন্তু সালেমের মন ছিল স্থির। আস্তানার দরজার সামনে দাঁড়িয়ে সে তার দলকে বলল, এখানে আমরা যা পাব তা শহরের ক্ষমতার ভারসাম্য বদলে দেবে এবং আমাদের পরিবারের অনেক রহস্য ফাঁস করবে। প্রস্তুত হও, নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। সালেম জানত এটি শেষ নয়, বরং তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের শুরু, যা পরিবার আর শহরের ভাগ্য নির্ধারণ করে দেবে। সালেম ও তার দল বাবার মানচিত্রে দেওয়া সেই পুরনো আস্তানার কাছে পৌঁছল। জায়গাটি পাহাড় আর পাথরের মাঝে এমনভাবে লুকানো ছিল যে চেনা লোক ছাড়া কারও পক্ষে তা খুঁজে পাওয়া অসম্ভব। কনকনে ঠান্ডা বাতাস আর ঘুটঘুটে অন্ধকার রাত হলেও সালেমের মনে উত্তেজনা ও ভয় দুইই ছিল। সালেম সাবধানে দরজাটি খুলল এবং কোনো ফাঁদ আছে কিনা তা নিশ্চিত করার জন্য আলো ছাড়াই ভেতরে ঢুকল। সে দেখল একটি বিশাল ঘর, সোনা, গয়না, পাণ্ডুলিপি আর পুরনো ডায়েরিতে ভরা। সেখানে তার বাবার কিছু পুরনো সরঞ্জামও ছিল, যা তার বন্ধু ও শত্রুদের গোপন তথ্য বহন করছিল। সালেম যখন একে একে বাক্সগুলো খুলছিল, সে অনেক বিস্ময়কর তথ্য পাচ্ছিল। বাবার সাথে অন্য শহরের বিশ্বস্ত লোকেদের গোপন চিঠি, শহর উন্নয়নের পরিকল্পনা এবং এমন সব ব্যাংক হিসাব যা সম্পর্কে কেউ জানত না। সবচেয়ে বড় চমক এলো যখন সে একটি পুরনো চাবি দিয়ে ছোট একটি বাক্স খুলল। সেখানে একটি পারিবারিক সিলমোহর দেওয়া দলিল ছিল, যা সালেম আগে কখনো দেখেনি। সেটি পড়ে সালেম বুঝল তার পরিবারের রহস্য ধারণার চেয়েও বড়। তার বাবা কেবল একজন ব্যবসায়ী ছিলেন না, বরং তিনি একটি বিশাল পারিবারিক জোটের অংশ ছিলেন, যা অনেকগুলো শহর জুড়ে বিস্তৃত ছিল। এই জোটের উদ্দেশ্য ছিল শহরগুলোকে লোভী মানুষদের হাত থেকে বাঁচানো এবং দুর্নীতির মোকাবিলা করা। ঠিক সেই মুহূর্তে সালেম দূর থেকে শব্দ শুনতে পেল। তার শত্রুরা যারা তাকে নজরে রাখছিল, তারা এখন আক্রমণের জন্য চলে এসেছে। সালেম তার কৌশল জ্ঞান কাজে লাগিয়ে পাথরের মাঝে ফাঁদ তৈরি করল, যাতে শত্রুরা নির্দিষ্ট জায়গায় এসে আটকা পড়ে। সালেম ও তার দলের সাথে বাইরে থাকা শত্রুদের যুদ্ধ শুরু হল। সালেম তার দলকে খুব নিপুণভাবে পরিচালনা করছিল এবং গোপন পথগুলো কাজে লাগাচ্ছিল। যুদ্ধের মাঝে সালেম এক চরম সত্যের মুখোমুখি হল। আক্রমণকারীদের মধ্যে এমন একজনকে সে দেখল, যার মুখ খুব চেনা। সে তার নিজের পরিবারেরই এক লোক, যাকে সবাই বহু বছর আগে মারা গিয়েছে বলে জানত। এই আবিষ্কার সালেমের মাথা ঘুরিয়ে দিল এবং প্রমাণ করল যে ষড়যন্ত্রের জাল সে যতটা ভেবেছিল তার চেয়েও অনেক বেশি গভীর। বিপুল বাধা সত্ত্বেও সালেম ও তার দল আস্তানাটি দখলে রাখতে সক্ষম হল এবং সব দামি মাল ও গুরুত্বপূর্ণ দলিল নিজেদের নিয়ন্ত্রণে নিল। সালেম আস্তানার মাঝখানে বসে সোনা আর পাণ্ডুলিপিগুলোর দিকে তাকিয়ে তার দলকে বলল, আজ আমরা বাবার উত্তরাধিকারের এক অংশ খুঁজে পেয়েছি, কিন্তু আরও অনেক বড় রহস্য আর শক্তিশালী শত্রু সামনে আছে। প্রস্তুত থেকো, কারণ আজ যা হলো তা কেবল শুরু। সালেম দিগন্তের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কাউকে আমার পরিবারের উত্তরাধিকার বা বাবার আমানত চুরি করতে দেব না। আমি আর ন্যায় বিচার হারিয়ে যেতে দেব না। পরদিন সূর্য যখন উদিত হল, সালেম পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শহরের দিকে তাকিয়েছিল। সে জানত আজকের দিনটি অন্য সব দিনের মতো নয়। সে যখন তার বাবার সবচেয়ে বড় গুদামের দিকে এগোচ্ছিল, সে জানত কাজটা সহজ হবে না। তার শেষ শত্রুরা মাহমুদের লোক এবং কিছু নতুন শত্রু সেখানে আগে থেকেই ওঁত পেতেছিল। কিন্তু সালেম একা ছিল না, তার সাথে ছিল বিশ্বস্ত বাহিনী আর বাবার রেখে যাওয়া রণকৌশল। পুরনো গুদামের দরজা খোলার পর সালেম যা দেখল তা অবিশ্বাস্য ছিল। তার সব শত্রুরা সেখানে সোনা আর দলিলের বাক্সের মাঝে জড়ো হয়েছিল। সালেম এক মুহূর্ত কেঁপে উঠলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে চিৎকার করে বলল, তোমাদের সময় শেষ। প্রতিটি বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র আজ সবার সামনে ফাঁস হবে। একটি মহাকাব্যিক লড়াই শুরু হল। সালেম তার বাবার শেখানো সব বুদ্ধি আর কৌশল কাজে লাগিয়ে প্রতিটি আক্রমণকে শত্রুদের জন্য ফাঁদে পরিণত করল। লড়াই চলাকালীন সালেম একে একে উত্তরাধিকারের সব রহস্য উন্মোচন করতে লাগল। পাশের শহরগুলোতে থাকা বাবার সব জমি ও গুদামের দলিল, সৎ ব্যবসায়ীদের রক্ষার আর্থিক পরিকল্পনা এবং শহরের ন্যায় বিচার প্রতিষ্ঠার গোপন জোট সবই একে একে সামনে এলো। প্রতিটি নতুন তথ্য সালেমকে আরও শক্তিশালী আর শত্রুদের দুর্বল করে দিচ্ছিল।
শেষ মুহূর্তে সালেম তার বাবার লেখা একটি পাণ্ডুলিপি পেল, যা সরাসরি তাকে উদ্দেশ্য করে লেখা ছিল। বাবা, তুমি যদি এই পর্যন্ত পৌঁছে থাকো, তবে জানবে যে আমাদের উত্তরাধিকার তোমার হাতে পৌঁছেছে। এখন সময় তোমার এই যাত্রাকে পূর্ণতা দেওয়ার এবং প্রমাণ করার যে আসল সম্পদ সোনা নয়, বরং ন্যায় বিচার আর সঠিক কাজ করার শক্তি। সালেম চিঠিটি সবার সামনে উঁচিয়ে ধরে উচ্চস্বরে বলল, এটাই সত্য। সব বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র আজ শেষ হল। কেউ আমার বাবার উত্তরাধিকার দখল করতে পারবে না, কেবল যোগ্য ব্যক্তি ছাড়া। সেই মুহূর্তে তার শত্রুরা সত্যের শক্তির সামনে ভেঙে পড়ল এবং নিজেদের সব অপরাধ স্বীকার করতে বাধ্য হল। তারা মেনে নিল যে সালেম এখন কেবল টাকার জোরে নয়, বরং সত্য আর ন্যায়ের শক্তিতে সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। এরপর সালেম শহরে ফিরে গিয়ে বাবার পরিকল্পনা অনুযায়ী সম্পদ ও জমি বিতরণ শুরু করল। দরিদ্রদের রক্ষা করা, জনকল্যাণমূলক কাজে সাহায্য করা এবং সৎ ব্যবসায়ীদের প্রতিষ্ঠিত করার মাধ্যমে শহরটি এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হল। সালেম তার পুরনো প্রাসাদে বসে জানলা দিয়ে তাকিয়ে রইল। চারিদিকে শহরটি প্রাণ চঞ্চল হয়ে উঠেছে। শৈশবের সব কষ্ট আর ধৈর্যের পরীক্ষা যেন এই মুহূর্তটির জন্যেই তাকে তৈরি করেছিল। সালেমের পাশে থাকা সেই রহস্যময় লোকটি হেসে বলল, আজ তুমি কেবল শহরের সবচেয়ে ধনী মানুষই নও, বরং তুমি সেই মানুষ যে সবার অধিকার ফিরিয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে আসল সম্পদ হল সাহস আর ন্যায় বিচার। সালেম মাথা উঁচু করে গর্বের সাথে বলল, জীবন আমাকে শিখিয়েছে যে ধৈর্য, সততা আর সাহস একজন দরিদ্র অনাথকেও এমন এক মানুষে পরিণত করে যে শহর পরিচালনা করে এবং সবার অধিকার ফিরিয়ে দেয়। এখন চলো এক নতুন অধ্যায় শুরু করি, ন্যায়নিষ্ঠ ও সমৃদ্ধ শহরের অধ্যায়। সূর্য তখন মাঝ আকাশে, আর পুরো শহর এক নতুন যুগের অপেক্ষায়। অনাথ সালেম এখন কেবল টাকার জোরে নয়, বরং সত্য, মর্যাদা আর পরিবারের আসল উত্তরাধিকারের জোরে শহরের সবচেয়ে ধনী ও সম্মানিত মানুষ।